ওয়েলকাম ফিউচার ডক্টর। আমি তোমাদের বায়োলজি মেন্টর শুভম চক্রবর্তী। তো এর আগের ক্লাস পর্যন্ত আমরা কিন্তু নিউক্লিয়াসের আগে যত দূর ছিল সেগুলো এনসিইআরটি থেকে খুব ভালো মতো বুঝেছি, পড়েছি। আশা করি তোমরা সবাই পড়ে এসছো। পড়তে কিন্তু তোমাদের হবে। নিট কিন্তু খুব সোজা এক্সাম, বাট কম্পিটিশন বেশি। যেই বা অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সেগুলো কিন্তু কোশ্চেনও হার্ড আসে। নিটে কিন্তু সেগুলোর তুলনাতে কোশ্চেন কিন্তু সোজা আসে, কিন্তু কম্পিটিশন অনেক বেশি, কারণ এখানে প্রায় 20 লাখের মতো কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দেয়। তার মানে বুঝতে পারছো, তোমাদের এমনভাবেই পড়তে হবে যাতে মিনিমাম তোমরা 19,70,000 স্টুডেন্টের থেকে বেশি নাম্বার পাও, তবেই তোমাদের র্যাঙ্ক 30,000-এর মধ্যে আসবে, আর তবেই একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু তোমাদের হবে। তো শুরু করা যাক। নিউক্লিয়াসের কথা কি বলেছে দেখো। নিউক্লিয়াস তোমরা কম বেশি ছোটবেলা থেকে সবাই সেল যবে থেকে শুনছো, নিউক্লিয়াসও তবে থেকেই শুনেছো, কারণ সেলের ব্রেন কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। তো নিউক্লিয়াস প্রথম কে আবিষ্কার করেছিল বা কে দেখেছিল সেই সব ব্যাপারে এখানে হালকা প্রথমে বলা আছে। তো এই তিনটে লাইন যে রয়েছে শুরুতে, এই তিনটে লাইন থেকে 4-5টা এমসিকিউ হয়ে যেতে পারে। যেমন অনেক কিছু কি কি বুঝতে পারি দেখো। নিউক্লিয়াস অ্যাজ এ সেল অর্গানেল ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই রবার্ট ব্রাউন। তো রবার্ট ব্রাউন কিন্তু সবার প্রথমে নিউক্লিয়াস ডেসক্রাইব করেছিল। একটা এমসিকিউ হয়ে গেল। ফার্স্ট ডেসক্রাইব কে করেছিল? রবার্ট ব্রাউন। অ্যাজ আর্লি অ্যাজ 1831। আশা করি মানে এতটাও বাজে দিন আসেনি যে ডেট দেবে, তাও জাস্ট 1831 একবার মাথায় ঢুকিয়ে নিলে। হ্যাঁ, এরপর কি বলছে? লেটার দ্য ম্যাটেরিয়াল অফ দ্য নিউক্লিয়াস স্টেইন বাই বেসিক ডাই আর নেম গিভেন ক্রোমাটিন বাই ফ্লেমিং। মানে কি দেখো, সবার প্রথমে জানতে হবে যে স্টেইন বাই মানে স্টেইন করা মানে কি বলা হচ্ছে। আমরা যখন সেলের মধ্যে কিছু দেখি তখন সেটাকে স্টেইন করতে হয়। স্টেইন করা মানে সোজা বাংলা পাতি ভাষায় যদি বলি, রং করা। অর্থাৎ একটা সেলের মধ্যে ধরো জলের মধ্যে কাঁচ রয়েছে, তুমি কি ওটাকে দেখতে পাবে? পাবে না। এবার এমন কিছু একটা তুমি রং মেশাচ্ছ যেটা জলে মিশবে না, শুধু কাঁচে মিশবে, তাহলে রংগুলো গিয়ে কি কাঁচের মধ্যে জমা হবে, আর কাঁচের মধ্যে যদি রংটা জমা হয় তখনই তুমি কিন্তু জল আর কাঁচকে আলাদা করতে পাবে। তো সেইটাই হচ্ছে সেলের ক্ষেত্রেও স্টেইন করা। ধরো সেলের মধ্যে আমার নিউক্লিয়াসটা রয়েছে, এবার নিউক্লিয়াসকে আমি আলাদাভাবে দেখতে পাচ্ছি না, তো এমন একটা স্টেইন দেবো যে নিউক্লিয়াসকে রং করতে পারবে। বুঝতে পেরেছ? তো ওইটাই কথা বলা হয়েছে যে ফ্লেমিং যে রয়েছে সে ওরকম একটা রং দিল যে নিউক্লিয়াসকে রং করতে পারবে। তো ওই স্টেপটাকেই বলা হয় স্টেইন। এবার কি ধরনের রং দিয়েছে? বেসিক ডাই। বেসিক ডাই কেন? কারণ দেখো, বেসিক ডাই বলতে কি বোঝাচ্ছে দেখো। বেসিক ডাই বলতে আমরা জানি যে কেমিক্যাল নেচার দুই ধরনের হয়। এবার কি কি হয়? একটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি 3 ধরনের হয়, নিউট্রাল, বেসিক আর অ্যাসিডিক। তো এবার নিউট্রাল, বেসিক আর অ্যাসিডিক বলতে দেখো, নিউট্রাল হচ্ছে যাদের পিএইচ হচ্ছে 7, অ্যাসিডিক হচ্ছে যাদের পিএইচ হচ্ছে বলো 7-এর কম, অর্থাৎ লেস দ্যান 7, আর বেসিক হচ্ছে যাদের পিএইচ হচ্ছে মোর দ্যান 7। বোঝা গেছে? কিভাবে মনে রাখবো স্যার? আমি এটা কনফিউজ হয়ে যাই বারবার, 7-এর বেশি না কম, একদম সোজা ব্যাপার। বেসিক নামেই বলে দিচ্ছে, বেসি তার মানে 7-এর থেকে বেশি। হ্যাঁ, তো এইখানে দেখো যে নিউট্রাল, সে নিউট্রাল। এবার এখানে যে বলে দিয়েছে যে অ্যাসিডিক অর্থাৎ বেসিক ডাই দিয়ে রং করেছে। বেসিক ডাই মানে বুঝতেই পারছি আমি যেই রংটা দিয়েছি সেটা আমার 7-এর থেকে পিএইচ বেশি। এবার তোমরা একটা জিনিস বলো, পজিটিভ কাকে অ্যাট্রাক্ট করে? নেগেটিভকে। তার মানে আমি যদি বেসিক রং দিচ্ছি, তার মানে নিউক্লিয়াস যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি হবে? নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে অ্যাকচুয়ালি? সেটাই তো নিউক্লিয়াস না। নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোমাটিন। হ্যাঁ, তো ক্রোমাটিনটা অ্যাকচুয়ালি কি হবে? কারণ ক্রোমাটিনটাই তো অ্যাকচুয়ালি এই রংটা নেবে। তাহলে পজিটিভ যদি নেগেটিভকে আকর্ষণ করে, তাহলে বেসিক ডাই দিয়ে যদি আমি ক্রোমাটিনকে স্টেইন করতে চাই, তাহলে ক্রোমাটিনের নেচার অ্যাকচুয়ালি কি হবে? অ্যাসিডিক, তার উল্টোটা হবে। বুঝতে পেরেছ? তার মানে এখান থেকে আমরা কিন্তু দুটো জিনিস জানতে পারি, যে ক্রোমাটিন যে রয়েছে অর্থাৎ যেটাকে আমরা পরবর্তীতে নিউক্লিয়াস বলবো। এবার নিউক্লিয়াস আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি সেটাও আমি বলছি। তো ক্রোমাটিন যে রয়েছে ওকে যদি আমি বেসিক ডাই দিয়ে কালার করতে পারি, তার মানে ক্রোমাটিন নিজে কি হবে? নিজে হচ্ছে অ্যাসিডিক। যেমন যেটা বললাম যে কেন, কারণ আমরা জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে বা নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে, উল্টো উল্টোকে করবে। তো আমি যখন বেসিক ডাই দিচ্ছি
তার মানে যে অ্যাসিডিক রয়েছে কেমিক্যাল সে বেসিক ডাইকে নেবে, বুঝতে পেরেছো? তো তার মানে এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে আমাকে যদি ক্রোমোজোমকে রং করতে হয় তাহলে আমাকে কি দিতে হবে, বেসিক ডাই দিতে হবে। আর বেসিক ডাই দিয়ে ক্রোমাটিনকে রং করলো কে, ফ্লেমিং। তাহলে এখান থেকে অনেকগুলো কিন্তু এমসিকিউ হলো, বোঝা গেল। এক হচ্ছে প্রথম ফার্স্ট ডেসক্রাইব কে করেছিল, রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসকে স্টেইন কে করেছিল, ফ্লেমিং। মানে অ্যাকচুয়ালি ক্রোমাটিনকে স্টেইন কে করেছিল, ফ্লেমিং। কি দিয়ে করেছিল, বেসিক ডাই না নিউট্রাল ডাই না অ্যাসিডিক ডাই না অন্য কিছু, সেটা হচ্ছে বেসিক ডাই। এত কিছু কিন্তু এমসিকিউ হতে পারে। তো এইবার কি বলেছে দেখো, দা ইন্টারফেস নিউক্লিয়াস। এবার ইন্টারফেস নিউক্লিয়াস বলতে আমরা সেল চ্যাপ্টারটার পরেই আরেকটা চ্যাপ্টার পড়ি সেল ডিভিশন, অর্থাৎ সেল যখন ডিভাইড করে তার কথা বলেছে। এবার ইন্টারফেস বলতে যখন সেলটা ডিভাইড করছে না, অর্থাৎ সেলটা রেস্টিং ফেজে আছে, বোঝা গেছে? তো রেস্টিং ফেজ বলতে ধরে নিতে পারো G0 ফেজে। তো সেই সময় কি হয়, যে নিউক্লিয়াসটা রয়েছে এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিনগুলো একদম জালকাকার অবস্থায় থাকে। কিরকম, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে নিউক্লিয়াসটা রয়েছে এই পুরোটা তো নিউক্লিয়াস না, এর মধ্যে ক্রোমাটিনগুলো একদম দেখো পেঁচানো অবস্থায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পুরো পেঁচানো 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 পেঁচানো। তো এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকেই বলছি আমরা ক্রোমাটিন। এটা কখন দেখতে পাচ্ছি, যখন সেলটা রেস্টিং অবস্থায় রয়েছে, অর্থাৎ সেল ডিভিশনে ঢুকছে না। কারণ সেল ডিভিশনে যখন ঢুকবে তখন তোমরা জানো যে ওখানে প্রথমে হচ্ছে ক্যারিওকাইনেসিসে কি কি ছিল, মনে করো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজে মনে আছে, যদি পড়ে না থাকো তো এখন বলে দিচ্ছি, জাস্ট হালকা মনে রাখো। প্রোফেজে কি হয়, এই ক্রোমাটিন যে রয়েছে এগুলো কনডেন্স হয়, অর্থাৎ ঘন হয়ে যায়। ঘন হয়ে গিয়ে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে। এখান থেকেই আমরা দেখবো যে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার, এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করবে এই ক্রোমাটিনগুলো। আর এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলি বলো, ক্রোমোজোম। ছোটবেলা থেকে পড়ে এসছো। তাহলে যখন সেলটা সেল ডিভাইড করছে না সেই সময় ডিএনএ গুলো এই ক্রোমাটিনের মধ্যেই একদম এরকম প্যাচানো অবস্থায় থাকে, যদি একদম সরলভাবে বোঝাতে চাই। আর যখন সেল ডিভিশন করতে শুরু করবে তখন এরাই কম্প্যাক্ট হয়ে স্ট্রাকচার তৈরি করবে এই ক্রোমোজোমে, বোঝা গেছে? তো এই কথাটাই কিন্তু ওখানে বলতে চেয়েছে। এবার দেখা যাক লাইনটা কি পড়েছে, দেখা যাক। এখানে আমরা চলে আসি এই জায়গাটা, হ্যাঁ। তো এবার দেখো এখানে বলেছে যে, কোথায় গেল, এখানে বলেছে দেখো, ইন্টারফেজ অর্থাৎ নিউক্লিয়াস অফ সেল হোয়েন ইট ডু নট ডিভাইড, যেটা আমি বললাম, হ্যাজ হাইলি এক্সটেন্ডেড অ্যান্ড ইলাবোরেটেড নিউক্লিয় প্রোটিন ফাইবার কল ক্রোমাটিন। বললাম না, একদম প্যাচানো প্যাচানো যেটা থাকছে ওটা হচ্ছে আমরা বলছি ক্রোমাটিন। আর কি কি থাকছে, নিউক্লিয়ার ম্যাট্রিক্স, আর কি থাকছে, নিউক্লিওলাই। এবার নিউক্লিয়ার ম্যাট্রিক্স আর নিউক্লিওলাই বলতে কি বোঝাচ্ছে, এখানে ঠিক একইভাবে আমরা যে দেখলাম এই ক্রোমাটিনগুলো অ্যাকচুয়ালি আছে কিভাবে, এই যদি আমরা নিউক্লিয়াসটা ভালো মতো দেখি তাহলে এইখানে ক্রোমাটিনগুলো আছে কার মধ্যে রয়েছে, যেই লিকুইডটার মধ্যে রয়েছে ওটাকেই বলছি নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওলাই কোনটা, নিউক্লিওলাস হচ্ছে এইটা। এবার এটা কি স্যার, এটা হচ্ছে এর ভেতরে একটা ঘন স্ট্রাকচার যেটার কাজ অন্য রয়েছে। এবার এটা কোনো সেলে একটাও থাকতে পারে, কোনো সেলে একাধিক থাকতে পারে। এর কাজ কি দেখবো আমরা, এর কাজ দেখবো যে আরএনএ তৈরি করা। সেটা কি, সেটা পরে গিয়ে আমরা বুঝছি। হ্যাঁ, তো তাহলে আমরা নিউক্লিয়াসের যদি স্ট্রাকচার দেখি, এক কি কি দেখলাম, এক হচ্ছে ক্রোমাটিন দেখলাম, এরকম প্যাচানো প্যাচানোগুলো কি, এই লাল রং দিয়ে যেটা আঁকছি এটা হয়ে গেল আমাদের ক্রোমাটিন। তারপর হচ্ছে এই রঙের যেটা দেখলাম এটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে এই পুরো জিনিসটা যে লিকুইডের মধ্যে রয়েছে ওটাকে কি বলছি, নিউক্লিওপ্লাজম। আরেকটা আমরা জিনিস দেখতে পাচ্ছি যে মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়াস যে রয়েছে, নিউক্লিয়াসে দেখতে পাচ্ছি দুটো মেমব্রেন রয়েছে। এই দেখো একটা ভেতরের মেমব্রেন, আরেকটা দেখো এই ভেতরের মেমব্রেনটা দেখো পুরোটা রয়েছে এরকম ভাবে, আরেকটা দেখো বাইরের মেমব্রেন রয়েছে, অর্থাৎ আউটার মেমব্রেন রয়েছে। কোনটা সেটা, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আউটার মেমব্রেন, বোঝা গেছে? এবার তোমরা বলে স্যার মাঝখানে ফুটো ফুটো কেন, সব কিছুরই কারণ আছে, কারণ ছাড়া সায়েন্সে কিছু হয় না। তো তাহলে আমরা মোটমাট এটা বুঝলাম যে দুটো মেমব্রেন কিন্তু রয়েছে, একটা ভেতরে আরেকটা বাইরে। আর এই দুটো মেমব্রেনের মাঝখানের জায়গাটাকে আমরা কি বলবো, এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বলছে। আর মাঝখানের জায়গাটাকে কি বলবো, ইন্টার মেমব্রেন স্পেস। যে কোনো দুটো মেমব্রেনের মাঝখানের জায়গাকেই আমরা ইন্টার মেমব্রেন স্পেস বলি। ইন্টার মানে দুটোর মাঝখানে, মেমব্রেন কার মাঝখানে আছে, মেমব্রেন। তো ইন্টার মেমব্রেন মানে দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা তাকেই বলবো ইন্টার মেমব্রেন স্পেস। একদম সোজা ব্যাপার। তো এই কথাগুলোই কিন্তু আমরা দেখবো এনসিইআরটি এরপর বলেছে। তো দেখা যাক এনসিইআরটি কি কি বলেছে। যে প্রথমে দেখো বলছে যে ওই ইন্টারফেজের ব্যাপারটা বললো, যে ইন্টারফেজের সময়
আমরা ওটাকে কি বলছি, ক্রোমাটিন বলছি, যেটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকছে। এই পুরো জিনিসগুলো যেই লিকুইডের মধ্যে থাকছে সেটাকে আমরা কি বলছি, নিউক্লিওপ্লাজম বা এখানে নিউক্লিয় ম্যাট্রিক্স বলেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওয়ান অর মোর স্পেরিক্যাল বডিজ, যেটা বললাম নিউক্লিওলাই, এই যে ঘন এই জায়গার স্ট্রাকচারটা দেখলাম, এটাকে বলছে হচ্ছে ওই স্পেরিক্যাল বডি, যেটাকে নিউক্লিওলাই বলছি। নিউক্লিওলাই কখন বলবো, যখন একাধিক নাম্বারে থাকবে প্লুরাল, আর যখন সিঙ্গুলার থাকবে তখন সেটাকে, অর্থাৎ একটাই যদি থাকে তখন ওটাকে বলবো নিউক্লিওলাস। এরপর বলেছে ইলেকট্রন মাইক্রোস্কোপ হ্যাজ রিভিল দ্যাট দ্য নিউক্লিয়ার এনভেলপ হুইচ কনসিস্ট অফ টু প্যারালাল মেমব্রেন, অর্থাৎ দুটো কিন্তু মেমব্রেন রয়েছে, যেটা বললাম যে একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে, যেটা কিছুক্ষণ আগেই দেখালাম। হ্যাঁ, দুটো প্যারালাল মেমব্রেন রয়েছে উইথ স্পেস বিটুইন দেম, ওদের মাঝখানে একটা স্পেস রয়েছে, যেটাকে কি বললাম ইন্টারমেমব্রেন স্পেস বা পেরিনিউক্লিয়ার স্পেস। এবার ইন্টারমেমব্রেন স্পেসটা যে কোনো কারোর ক্ষেত্রে ইউজ করতে পারি, অর্থাৎ দুটো মেমব্রেন মাঝখানের জায়গা, সেই জন্য ইন্টারমেমব্রেন স্পেস। এবার এটা যেহেতু নিউক্লিয়াসে রয়েছে সেই জন্য সেটাকে আমরা কি বলছি, পেরিনিউক্লিয়ার স্পেস forms a barrier between the material present inside the nucleus আর that of cytoplasm, অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, নিউক্লিয়াসটা থাকে পুরো সেলের মধ্যে, সাইটোপ্লাজমে থাকে না। তো আমরা যদি একটা পুরো ফুল সেলের স্ট্রাকচার দেখি তাহলে আমরা কি দেখব, যে দেখো এই যে এখানে যে নিউক্লিয়াসটা রয়েছে এইটা হচ্ছে পুরো মেমব্রেনটা ঘিরে রয়েছে, দেখো পুরো মেমব্রেনটা। তো তার মানে পুরো যে সাইটোপ্লাজম রয়েছে এই সাইটোপ্লাজমের থেকে এটাকে আলাদা করছে, ভেতরের জিনিসপত্রকে বাইরের জিনিসপত্র থেকে আলাদা করছে না। তো সেই কথাটাই কিন্তু এখানে বলা আছে যে এই নিউক্লিয়ার মেমব্রেন যেটা রয়েছে সেটা কিন্তু আলাদা করছে সাইটোপ্লাজমের জিনিসপত্র আর এই নিউক্লিয়াসের জিনিসপত্রকে। ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলেছে দেখো, পেরিনিউক্লিয়ার স্পেস। তারপরে বলেছে এখানে এই যে বেরিয়ার বিটুইন দ্য ম্যাটেরিয়াল প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, আর অফ দ্যাট অফ সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে কি আছে সেই দুটোকে আলাদা করছে এই মেমব্রেনটা। খুব স্বাভাবিক ব্যাপার, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে কি বলেছে, দ্য আউটার মেমব্রেন ইউজুয়ালি রিমেইন কন্টিনিউয়াস উইথ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখন আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম পড়েছিলাম সেই সময় মনে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সবসময় দেখেছিলাম যে নিউক্লিয়াসের সাথে আর কি কন্টিনিউ হয়েছে। কিরকম, তোমাদের যদি মনে থাকে এই ক্লাসটা, এই যে এইখানে দেখো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখো সবসময় এই যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসের মেমব্রেনের সাথেই দেখো কন্টিনিউ কিন্তু হয়েছে, বুঝতে পেরেছো? তো এই কথাটাই ওখানে বলেছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবসময় কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন যে রয়েছে অর্থাৎ আউটার নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে সেটার সাথে কন্টিনিউ হবে। এবার যখন উঠলোই কথা যে এন্ডোমেমব্রেন সিস্টেম, ওখানে কি কি ছিল বলো, আছে নিউক্লিয়ার মেমব্রেনের আউটারের সাথে কন্টিনিউ হবে ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওটা তো বলেই দিল। তারপর ইআর এর থেকে কন্টেন্টগুলো কোথায় থাকবে যাবে, অর্থাৎ ইআর যেগুলো তৈরি করছে সেগুলো যাবে হচ্ছে বলো গলগি বডির মধ্যে। হ্যাঁ, তারপরে গলগি বডির থেকে দুটো দিকে চলে যাচ্ছে, একটা হচ্ছে লাইসোজোম বা বলো ভ্যাকুওল। এবার ভ্যাকুওলের যে মেমব্রেনটা ছিল তার নাম কি ছিল, একদম ঠিক টোনোপ্লাস্ট। তারপরে কি বলেছে দেখো, এটাও বুঝে গেলাম এতদূর। পেরিনিউক্লিয়ার মেমব্রেন হলো বেরিয়ার বিটুইন ইনসাইড আউটসাইড সাইটোপ্লাজম হলো, আউটার মেমব্রেন ইউজুয়ালি রিমেইনস কন্টিনিউয়াস উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো, অ্যান্ড অলসো বিয়ার রাইবোজোম অন ইট। এই ছোট্ট ছোট্ট লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা কি দেখেছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা বলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আরইআর ছিল, ওদের কিন্তু মেমব্রেনের বাইরে কিন্তু ওরা সিঙ্গেল মেমব্রেন ছিল অবভিয়াসলি, ওদের মেমব্রেনের বাইরে কিন্তু রাইবোজোম লেগেছিল। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের মেমব্রেনের বাইরেও কিন্তু এই যে এখানে বলে দিয়েছে যে আউটার মেমব্রেন ইউজুয়ালি রিমেইন কন্টিনিউয়াস উইথ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড অলসো বিয়ার রাইবোজোম। এদের কিন্তু রাইবোজোমও রয়েছে। অ্যাট এ নাম্বার অফ প্লেসেস দ্য নিউক্লিয়ার এনভেলপ ইজ ইন্টারাপ্টেড বাই মিনিট পোর। এবার যে ওইটা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে বললে না যে এই মিনিট পোর বলতে কি বোঝাচ্ছে, এই যে ফুটো ফুটোগুলো আছে এইগুলোর কথাই বলছে মিনিট পোর, এই যে ছোট্ট ছোট্ট ফুটো ফুটোগুলো আছে। তো এগুলোর কাজ কি, এগুলোর কাজ অনেক কিছু রয়েছে। এগুলোর কাজ হচ্ছে কোনো কিছু ভেতরেও ঢুকতে পারবে, কোনো কিছু এটা দিয়ে বাইরেও যেতে পারবে। এবার সব থেকে বেশি ভেতরে ঢোকা বাইরে বের হওয়া কে করবে বলো? আমরা যখন দেখব 12-এ উঠবো সেই সময় আমরা দেখব হচ্ছে
যে ওটাকে কি বলে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, পুরো জিনিসটাকে বলে সেন্ট্রাল ডগমা। এখনই মনে রেখে দাও, এই ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই পুরো জিনিসটাকে বলছে হচ্ছে সেন্ট্রাল ডগমা। এবার দেখো ডিএনএ থেকে ডিএনএ কোথায় হবে, ডিএনএ কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে। তো এই নিউক্লিয়াসের মধ্যে যে রয়েছে, এই নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো, কোনো ব্যাপার না। কিন্তু ডিএনএ থেকে আরএনএ কোথায় তৈরি হবে, ডিএনএ কোথায় রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে। তো এই নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, কোনো ব্যাপার না। কিন্তু আরএনএটা ধরো এখন এখানে রয়েছে, এবার আরএনএ প্রোটিন তৈরি করবে, সেটা কি এর মধ্যে করতে পারবে, পারবে না। আরএনএকে তো বের হতে হবে না। তো আরএনএ যে বের হবে, এখান থেকে যে বের হচ্ছে আরএনএ, এই আরএনএ ধরো এই যে এই ফুটোটা দিয়ে বেরিয়ে গেল। তো অর্থাৎ আরএনএ এর বের হওয়া বা আরএনএ এর ঢোকা, এই সব কিছুই কিন্তু এই ফুটোটা দিয়ে হচ্ছে, যেটাকে আমরা মিনিট পর বললাম। তো যেখানে এনসিইআরটি এই কথাটা বলেছে। তো দেখা যাক এবার এনসিইআরটি কি কি বলেছে। আমি যেটা বোঝালাম সেগুলোই বলেছে এনসিইআরটি। তো এই জায়গাটায় দেখো কি কি বলেছে। এখানে প্রথমে বলেছে হচ্ছে এই যে মিনিট পর হুইচ আর ফর্মড বাই দ্য ফিউশন অফ টু মেমব্রেন, এই যে দুটো মেমব্রেন, ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন, ওই দুটো মিলে যাচ্ছে, তার ফলেই তো এটা তৈরি হচ্ছে না। তোমরা জুম করে দেখো, ইনার মেমব্রেন আউটার মেমব্রেন মিলে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় গিয়ে, সেই জন্যই মাঝখানে ফুটোগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, তো ওটাই বলেছে যে ফর্মস টু মেমব্রেন, দিস নিউক্লিয়ার পোর্স আর দ্য প্যাসেজ থ্রু হুইচ মুভমেন্ট অফ আরএনএ অ্যান্ড প্রোটিন মলিকিউলস টেক্স প্লেস ইন বোথ ডিরেকশন। অর্থাৎ আরএনএ বের হওয়া ঢোকা অথবা প্রোটিন বের হওয়া ঢোকা, বোথ ডিরেকশনে কিন্তু এটা ঘটে। অর্থাৎ এমন নয় যে শুধু বের হবে বা শুধু ঢুকবে, আরএনএ আর প্রোটিন বের হওয়া ঢোকা দুটোই কিন্তু হচ্ছে। হ্যাঁ, তারপর কি বলেছে যে নর্মালি দেয়ার ইজ অনলি ওয়ান নিউক্লিয়াস পার সেল, জেনারেলি একটা নিউক্লিয়াস পার সেল থাকে, অর্থাৎ একটা সেলে একটাই নিউক্লিয়াস থাকে। ভেরিয়েশন ইন দ্য নাম্বার অফ নিউক্লিয়াই আর অলসো ফ্রিকুয়েন্টলি অবজার্ভ। এবার যে সবসময় যে তা হবে তা নয়, বায়োলজিতে এক্সেপশন অনেক রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রির মতো বায়োলজিতে কিন্তু এক্সেপশন অনেক রয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই লজিক রয়েছে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও এক্সেপশন রয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই লজিক রয়েছে। বায়োলজিতেও কিন্তু তাই, যে প্রত্যেকটা জিনিসের কিন্তু লজিক রয়েছে। এবার কোন সেলে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস কেন থাকবে, এবার প্রথম কথা হচ্ছে যে কোন কোন সেলে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে। তোমরা কি বলতে পারবে কোন কোন সেলে নিউক্লিয়াস বেশি থাকে? প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদের মাসেল ফাইবার, স্ট্রায়াটেড মাসেল ফাইবার অর্থাৎ স্কেলেটন মাসেল। এবার কথা হচ্ছে এদের হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে। এবার তোমরা দেখতেই পাচ্ছ এই যে মাসেল ফাইবার, তার মধ্যে কতগুলো নিউক্লিয়াই দেখতে পাচ্ছ। তো এখানে বলেছে যে ইচ ফাইবার হ্যাজ মেনলি নিউক্লিয়াই লাইং অন দ্য পেরিফেরি, ইচ ফাইবার হ্যাজ মেনি নিউক্লিয়াই লাইং অন দ্য পেরিফেরি। তারপর আর কোন কোন সেলে থাকে? অস্টিওক্লাস্ট। এগুলো কিন্তু নিটে আসার সম্ভাবনা খুব কম, কিন্তু যেহেতু এনসিইআরটির মধ্যে কোশ্চেন চিহ্ন দিয়ে ছেড়ে দিয়েছে যে ক্যান ইউ গেস দ্য এনি সেল হুইচ হ্যাজ মোর নিউক্লিয়াই, তো সেই জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো একবার দেখে নিচ্ছি। তাহলে কি কি দেখলাম? একটা হচ্ছে স্ট্রায়াটেড মাসেল দেখলাম, আরেকটা দেখলাম অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট কি? অস্টিওক্লাস্ট হচ্ছে আমাদের বোনের মধ্যে থাকে, সেই বোনকে হচ্ছে অ্যাবজর্ব করা অর্থাৎ ক্ষয়, অর্থাৎ বোনের হচ্ছে ডিগ্রেড বলবো না, অর্থাৎ বোনকে হচ্ছে কি করছে? রিজর্পশন করছে। হ্যাঁ, রিজর্পশন করছে, হ্যাঁ রিজর্বিং করছে। তো সেইটার কথা বলেছে। অর্থাৎ এই সেলগুলো আমরা দেখবো যে বোনের মধ্যে অ্যাকচুয়ালি দুই ধরনের সেল থাকে, অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্ট। তো অস্টিওব্লাস্ট বোন ফর্ম করতে থাকে আর অস্টিওক্লাস্ট বোনটাকে একদিক থেকে আর কি ক্ষয় করতে থাকে। তো এটা ব্যালেন্সে থাকে, দুটোই কিন্তু দরকার। এমন নয় যে অস্টিওক্লাস্ট বোনটাকে ক্ষয় করছে বলে এটা ক্ষতিকর, দুটো অ্যাকচুয়ালি ব্যালেন্সে যখন থাকে তখন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হেলদি বোন হয়। তো এই অস্টিওক্লাস্ট যেটা, এইটা কিন্তু মাল্টিপল নিউক্লিয়াই থাকে। হ্যাঁ, যেমন বলে দিচ্ছি ইউজুয়ালি 5 to 20। তারপরে আর কি কি থাকে, কোন কোন সেলে রয়েছে, যেমন বিভিন্ন ধরনের প্রোটোজোয়া রয়েছে, যেটা তোমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছো। প্যারামেসিয়াম মনে পড়ছে প্রোটোজোয়ার মধ্যে? মনেরা প্রোটিস্টার মধ্যে ছিল। হ্যাঁ, তো সেটা কি? প্যারামেসিয়াম। এবার প্যারামেসিয়ামের দুটো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রো বড় নিউক্লিয়াস আর একটা মাইক্রো নিউক্লিয়াস। তোমরা এই ছবিটাও দেখে থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াস কোথায় আছে বলো? বলো, বুঝতে পারছো? এটা হচ্ছে সেন্ট্রাল ভ্যাকুয়াল, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এই যে এই জিনিসটা যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের ম্যাক্রো নিউক্লিয়াস, আর এর পাশে আরেকটা থাকে হচ্ছে ছোট্ট নিউক্লিয়াস, যেটাকে বলা হয় হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস। হ্যাঁ, তো এইখানে হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস দিয়েছে, ওটা খুবই ছোট্ট থাকে, ধরো এইদিকে আরেকটা ছোট্ট করে থাকবে। হ্যাঁ, ওইটা হয়ে যাবে হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস। তো আমরা যে দেখতে পাচ্ছি এই প্যারামেসিয়াম, তো প্যারামেসিয়ামের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি
দুটো নিউক্লিয়াস থাকে, মাইক্রো আর ম্যাক্রো। আর কি কি, যেমন কিছু কিছু ফাঙ্গিতে আমরা জানি যে যেটা হচ্ছে সিনোসাইটিক হাইফা, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে বারবার বলেছি এটা কি হাইফা। এবার হাইফার মধ্যে নিউক্লিয়াস থাকে, এবার এটা যদি সেপ্টেড না হয় তাহলে একটা হাইফার মধ্যে দেখে মনে হচ্ছে না অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ একটার মধ্যেই অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে, এটাও আরেকটা এক্সাম্পল হয়ে গেল। তো এই দুটো কিন্তু তোমাদের এনসিইআরটি থেকেই এক্সাম্পল, যে এক হচ্ছে সিনোসাইটিক হাইফা আর একটা প্যারামেসিয়াম, মাল্টিপল যে নিউক্লিয়াস রয়েছে। তাছাড়া যখন আমরা দেখব হচ্ছে মাসেল পড়বো, লোকোমোশন পড়বো, হিউম্যান ফিজিওলজিতে গিয়ে, সেই সময় কিন্তু আমরা মাসেলের ব্যাপারেও পড়বো। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমরা এনসিইআরটিতেই পাবো। তো এই এক্সাম্পলগুলো কিন্তু অ্যাকচুয়ালি জানা উচিত। তারপরে দেখো কি বলেছে, আর তারপরে বলেছে যে এবার কথা হচ্ছে, আমি কি বললাম সবকিছুতেই কিন্তু লজিক থাকে। তো কেন আমাদের বেশি নিউক্লিয়াস দরকার কোনো সেলে, এবার দেখো এখানে আমি সেই লজিকটাও কিন্তু লিখে এনেছি। এক হচ্ছে টু কন্ট্রোল এ লার্জ সাইটোপ্লাজমিক ভলিউম, অর্থাৎ কোনো সেলের যদি সাইটোপ্লাজম অনেক বেশি হয় তাহলে কি হচ্ছে একটা নিউক্লিয়াসের পক্ষে সেটা কন্ট্রোল করা একটু মুশকিল। তো সেক্ষেত্রে টু কন্ট্রোল এ লার্জ সাইটোপ্লাজমিক ভলিউম, সেই জন্য মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে। আর কি, আর হচ্ছে টু অ্যালাউ র্যাপিড সিনথেসিস অফ প্রোটিনস অ্যান্ড এনজাইম। এবার দেখো ধরো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে, ডিএনএ এর কাজ কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ এর কাজ হচ্ছে আরএনএ থেকে রাইবোজোমের সাহায্যে প্রোটিন তৈরি করবে। তো ফলে কোন সেলের মধ্যে যদি খুব তাড়াতাড়ি প্রোটিন সিনথেসিস দরকার হয় তো বেশি ডিএনএ দরকার, বেশি ডিএনএ মানে বেশি নিউক্লিয়াস, তো বেশি নিউক্লিয়াস মানে একাধিক নিউক্লিয়াস থাকবে ওই সেলটার মধ্যে, সেই জন্যই বলেছে যে র্যাপিড সিনথেসিস অফ প্রোটিন অ্যান্ড এনজাইম। তারপর বলেছে ফিউশন অফ সেলস ডিউরিং ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবার হচ্ছে যখন কিছু কিছু সেল তৈরি হয় তখন একাধিক সেল নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়ে একটা ডেভেলপমেন্টাল সেল তৈরি করে, একটাই সেল, অর্থাৎ ধরো চারটা সেল যুক্ত হয়ে একটা সেল তৈরি করছে, তো চারটা সেলের নিজেদের নিউক্লিয়াস ছিল না, চারটা নিউক্লিয়াস, তো ওই চারটা নিউক্লিয়াস তখন ওই একটা সেলের মধ্যে থাকবে। তো সেটার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের হচ্ছে মাসেল সেল, বুঝতে পেরেছো? তো আর কি কি আছে, ল্যাক অফ হচ্ছে সাইটোকাইনেসিস। এবার দেখো সেল ডিভিশনে আমরা কি জানি, দুই ধরনের কি হয় বলো, দুই ধরনের স্টেপ রয়েছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। ক্যারিও কথাটার মানে বলো কি, নিউক্লিয়াস ডিভাইড হওয়া। এবার নিউক্লিয়াস ডিভাইড হলো অর্থাৎ একটা সেলের মধ্যে প্রথমে আমার এই একটা সেল রয়েছে, এই একটা সেলে একটা নিউক্লিয়াই রয়েছে, একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এরপর সাইটোকাইনেসিস হচ্ছিল যেখানে সেলটা ডিভাইড হচ্ছিল। এবার ধরো কোনো সেলের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে, ক্যারিওকাইনেসিস হয়ে গেল, কিন্তু এরপর সাইটোকাইনেসিস আর হলো না, তার মানে একটা সেলে দেখো অ্যাকচুয়ালি তাহলে এখন দুটো নিউক্লিয়াস হয়ে গেল। তো ওই কথাটাই বলেছে ল্যাক অফ সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস হয়ে গেল অর্থাৎ নিউক্লিয়াস যেটা ছিল সেটা দুটো তৈরি হয়ে গেল, কিন্তু সাইটোকাইনেসিস হলো না। সেই জন্য কিন্তু আমরা দেখতে পাবো যে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে একটা সেলে। তাহলে বোঝা গেছে যে ওইখানে একটা যে প্রশ্ন করে এনসিইআরটি ছেড়ে দিয়েছে সেটাও কিন্তু আমরা ছাড়ছি না, যদি বাই চান্স ওখান থেকে প্রশ্ন চলে আসে। তাহলে ওখানে প্রশ্নটা কি ছিল, এই যে হ্যাঁ এই জায়গাটার প্রশ্নটা ছিল এই যে ক্যান ইউ রিকল নেম অফ অর্গানিজম দ্যাট হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াই পার সেল। এবার যেহেতু এখানে অর্গানিজমের কথা বলেছে তাহলে আমরা কার কথা বলে দেব, যাদের হচ্ছে ওই প্যারামেসিয়াম হয়ে গেল, ম্যাক্রোনিউক্লিয়াস, মাইক্রোনিউক্লিয়াস ওটা, আর অথবা ওই ফাঙ্গির কথাটা বলবো যাদের ক্ষেত্রে আমরা সিনোসাইটিক হাইফা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এরপর আবার বলেছে এটা তো আমরা দেখলাম যে একটা সেলের মধ্যে একাধিক নিউক্লিয়াস রয়েছে। এবার আমরা দেখব কোন সেলের মধ্যে নিউক্লিয়াস নেই, যেমন হচ্ছে দেখো সাম ম্যাচিওর সেল ইভেন ল্যাক নিউক্লিয়াস। এবার এখানে আমাদের প্রশ্ন করে জ্বালায়নি যে ক্যান ইউ গেস সাম সেলস হুইচ ডাজন্ট হ্যাভ নিউক্লিয়াস। তো এখানে এরা বলেই দিয়েছে যে এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসির কথা বলেছে, হ্যাভ মেনি ম্যামাল অ্যান্ড অফ মেনি ম্যামালস, আর শিপ টিউব সেল অফ ভাস্কুলার প্ল্যান্ট। তো মনে পড়ছে যে আরবিসি তে কিন্তু নিউক্লিয়াস থাকে না, তাছাড়া শিপ টিউবেও কিন্তু নিউক্লিয়াস থাকে না। এবার বলবে যে স্যার একাধিক নিউক্লিয়াস কেন থাকে, সেটা তো বুঝলাম যে আমার বেশি প্রোটিন তৈরি করতে হতে পারে, বা একাধিক সেল হয়তো যুক্ত হয়ে যখন তৈরি হয়েছে তখন একাধিক নিউক্লিয়াস রয়েছে, বা ধরো অনেক বেশি সাইটোপ্লাজম রয়েছে তাদেরকে কন্ট্রোল করার জন্য একাধিক নিউক্লিয়াস লাগে, ইটিসি একাধিক কারণ। এবার প্রশ্ন হচ্ছে যে কোন সেলের মধ্যে নিউক্লিয়াস কেন থাকবে না, এটার কি কোনো কারণ রয়েছে? অবশ্যই রয়েছে। প্রথমে আমরা চলে আসি হচ্ছে আরবিসি।
আরবিসির মেন কাজ কি? তোমরা সবাই চোখ বন্ধ করে ক্লাস 5-6 থেকে বলতে পারবে যে অক্সিজেন পরিবহন করা। খুব ভালো কথা। অক্সিজেন পরিবহন আরবিসি কিভাবে করে, কার মাধ্যমে? আরবিসির মধ্যে কি থাকে সবাই জানো? হিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন হয়ে পরিবহন করে। এইবার কথা হচ্ছে আরবিসির মধ্যে যদি নিউক্লিয়াস থাকে তাহলে এই হিমোগ্লোবিন আরো বেশি পরিমাণে ভরতে পারবে না বেশি পরিমাণে ভরতে পারবে না। ধরো একটা ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে তুমি অলরেডি একটা ফুটবল ঢুকিয়ে দিয়েছো যেটা হচ্ছে নিউক্লিয়াস। এবার তোমাকে ধরো আরো অনেকগুলো ছোট ছোট বল ঢুকাতে হবে, তাহলে আরো ছোট ছোট বল বেশি ঢুকবে না বেশি ঢুকবে না? অবভিয়াসলি একটা বড় বল যখন ঢুকিয়ে দিয়েছো ছোট বলগুলো কম ঢুকবে। আর আরেকটা ব্যাগ রয়েছে ধরো যেটা একদম খালি, বড় বল নেই, এবার ওখানে তুমি ছোট বল ঢোকাচ্ছ একের পর এক, তাহলে যেটাই হচ্ছে বড় বলটা নেই অর্থাৎ নিউক্লিয়াসটা নেই সেখানে ছোট বল অনেক ঢোকাতে পারছো। ছোট বল মানে যেগুলো হচ্ছে, বলো, এখনই বললাম অক্সিজেনকে পরিবহন করবে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন, তো অনেক বেশি হিমোগ্লোবিন ঢুকবে। আর আরবিসির মেন কাজ, মেন কি, একটাই কাজ, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের দ্বারা অক্সিজেন নিয়ে যাওয়া। তো এবার ও মেন কাজের জন্য এমনভাবেই ইভলভ হয়েছে যে আমি শুধু অক্সিজেনই পরিবহন করব, তার ফলে যা যা দরকার অক্সিজেন বেশি পরিবহন করার জন্য ও এভলিউশনটা ওরকম ভাবে হয়েছে, সেই জন্য নিউক্লিয়াসও কিন্তু সরিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে আরো ভালো মতো বলতে গেলে যে এরিথ্রোসাইট বলেছে, এখানে ম্যাচিওর কথাটা বলা উচিত ছিল। কারণ আরবিসি যখন প্রথম থেকে শুরু হচ্ছে, প্রথম থেকে শুরু হবার অনেকগুলো স্টেপ রয়েছে, ওই নামগুলো এখন আর বলছি না কারণ ওগুলো তোমাদের কোনো দরকার নেই। কিন্তু আরবিসি যখন প্রথম থেকে শুরু হয়, বাচ্চা আরবিসি থাকে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আরবিসির নিউক্লিয়াসটা থাকে। এবার যত ধীরে ধীরে ম্যাচিওর হয় তত ধীরে ধীরে নিউক্লিয়াসটা বিলুপ্ত হতে শুরু করে আর তার বদলে হিমোগ্লোবিন আসতে শুরু করে। আর নিউক্লিয়াসটা এবার যখন ম্যাচিওর আরবিসি হয়ে যায় পুরোপুরি, তখন একদমই নিউক্লিয়াসটা চলে যায় আর ভর্তি ভর্তি খালি হিমোগ্লোবিনই থাকে, যাতে অক্সিজেন পরিবহনটা আরো ভালো মতো হতে পারে। সেই জন্য আরবিসির মধ্যে কিন্তু আমরা নিউক্লিয়াস দেখি না। বুঝতে পেরেছ? এরপর চলে আসছি হচ্ছে আরেকটা এক্সাম্পল বলেছে শিপ টিউবে। এবার শিপ টিউব তোমরা মনে পড়ছে শিপ টিউব কোথায় পড়েছিলে? ভাস্কুলার প্ল্যান্ট মনে পড়ছে? শিপ টিউব হ্যানা ত্যানা। তো এইবার কথা হচ্ছে শিপ টিউবে কেন নিউক্লিয়াস থাকবে না? এই হচ্ছে আমাদের শিপ টিউবের ছবি। এইবার একটা জিনিস দেখো, শিপ টিউবের মধ্যে কিন্তু নিউক্লিয়াস নেই। তোমরা এই তো দেখতে পাচ্ছি স্যার এটা নিউক্লিয়াস না, এটা প্লাস্টিড। হ্যাঁ, এগুলো কিন্তু প্লাস্টিড। তো এইবার কথা হচ্ছে দেখো প্লাস্টিড আছে, হ্যাঁ, কিছু প্রোটিন রয়েছে, ব্যাস। আর কিন্তু নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, বড় নিউক্লিয়াস নেই। কেন নেই? শিপ টিউবের কাজ কি? শিপ টিউবের কাজ হচ্ছে খাবার পরিবহন করা। তো ঠিক আছে, ধরো একটা খাবারের অণু রয়েছে অনেকগুলো, এরা হচ্ছে এই শিপ টিউবের মাধ্যমে এরকম এরকম ভাবে পরিবহন হবে। এইবার তোমরাই নিজেরা আইডিয়া করো, যদি এই পরিবহনের পথে একটা বড় করে প্রত্যেকটা সেলে নিউক্লিয়াস থাকে, তাহলে এই পরিবহনটা কি ভালো মতো হতে পারবে? এবার ধরো খাবার যে আসছে, খাবারটা কি ফুল স্পিডে এরকম ভাবে যেতে পারবে? পারবে না। প্রত্যেকবার একে এসে এখানে বাঁক নিতে হবে, আবার এখানে এসে বাঁক নিতে হবে, আবার এখানে এসে বাঁক নিতে হবে। ধরো একটা খালি রোড রয়েছে আর তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, তো একদম পুরো খালি রোড ফুল স্পিডে চলে যাবে, কিন্তু অনেকগুলো মাঝখানে ধরো বড় বড় বোল্ডার লাগানো আছে রোডের মাঝখানে, যেটা হচ্ছে নিউক্লিয়াস এখানে কাজ করছে, তা তোমাকে বারবার টার্ন নিয়ে যেতে হবে। তার মানে কি পরিবহনটা কম হচ্ছে, আর এদের মেন কাজই হচ্ছে খাবার পরিবহন করা। তো সেই জন্য দেখো এটা যাতে সুষ্ঠুভাবে খাবারটা নিয়ে যেতে পারে, সেই জন্য এরা নিউক্লিয়াসটাকেই উড়িয়ে দিয়েছে। তো এরকম ভাবে কিন্তু মনে রাখো, সব কিছুর কিন্তু কারণ হয়। হ্যাঁ, তাছাড়া আরো রয়েছে, তোমাদের বেসিক লেভেলে এইটাই আমি বলবো। আর এটা যে আসবে প্রশ্ন তা কিন্তু না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তোমাদের লেভেলে এটাই দরকার, কিন্তু অ্যাকচুয়ালি আরো অন্যান্য কিছু কারণ রয়েছে। এইবার কথা হচ্ছে এদের তো নিউক্লিয়াস নেই, কিন্তু এরা তো অ্যাকচুয়ালি জ্যান্ত সেল, এরা আরবিসিও জ্যান্ত সেল, তাহলে ওদের কন্ট্রোলটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি দেখো আরবিসির যেহেতু নিউক্লিয়াস নেই, সেই জন্য দেখো আরবিসির লাইফ স্প্যানও কিন্তু খুব কম, মাত্র 120 দিনের মধ্যে কিন্তু আরবিসি মারা যায়। কারণ ওর যেহেতু মাথা নেই, তো ওকে এমনভাবে আগে থেকে তৈরি করে দেওয়া হলো যে তোমার কাজ হচ্ছে তুমি অক্সিজেন পরিবহন করবে। ও যতদিন বেঁচে থাকলো যেইটুকুনি ইনফরমেশন ওকে দেওয়া হয়েছিল আগে থেকে, ওইটুকুনি ইনফরমেশনে অক্সিজেন পরিবহন করলে তারপরেও মরে যায়। কিন্তু এরা তো অনেক দিন বাঁচে, তার মানে কিন্তু এদের নিউক্লিয়াস নেই, তাহলে এরা কিভাবে কন্ট্রোল হয়? কারণ নিউক্লিয়াসই তো অ্যাকচুয়ালি সেলের সবকিছু কন্ট্রোল করে না। তো এদেরকে কন্ট্রোল করার জন্য থাকে হচ্ছে, এদেরকে কোম্পানি দেওয়ার জন্য থাকে হচ্ছে এর পাশে কি, কম্প্যানিয়ন সেল। তো কম্প্যানিয়ন সেলের কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থাকে।
আর এই কম্পেনিয়ন সেলের নিউক্লিয়াসই অ্যাকচুয়ালি এই যেই বললাম এদেরকে কন্ট্রোল করছে। অর্থাৎ আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিলাম যে কোন সেলের নিউক্লিয়াস একাধিক থাকে আর কেন থাকে, কোন সেলের নিউক্লিয়াস থাকে না আর কেন থাকে না। তাহলে কোন কোন সেলের নিউক্লিয়াস থাকে না, ম্যাচিওর আরবিসির নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ ম্যাচিওর আরবিসি বা ম্যাচিওর এরিথ্রোসাইটের নিউক্লিয়াস থাকে না। আর আরেকটা দেখলাম যে সিপ টিউবের কিন্তু নিউক্লিয়াস থাকে না। আর সিপ টিউবের নিউক্লিয়াস থাকে না তো ওকে কে কন্ট্রোল করবে? ওকে কন্ট্রোল করবে হচ্ছে ওর পাশেই থাকবে কম্পেনিয়ন সেল, কম্পেনিয়ন সেলের নিউক্লিয়াস সিপ টিউবকে কন্ট্রোল করবে। এরপর কি বলেছে দেখো, উড ইউ কনসিডার দিস সেলস অ্যাজ লিভিং? অবশ্যই লিভিং, কারণ লিভিং হতে গেলে আমরা কি কি জানি। অ্যাকচুয়ালি তোমরা যারা নতুন এনসিইআরটিটা দেখছো তাদের ওই লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারে প্রথম দিকে কয়েকটা পেজ বাদ দিয়ে দিয়েছে। ওখানে কিন্তু ছিল যে লিভিং এর বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, তো লিভিং এর বৈশিষ্ট্যের মেন 3টে বৈশিষ্ট্য ছিল, এনসিইআরটির পুরনো এনসিইআরটিতে ছিল, তো শুনে রাখো, শুনে রাখাটা উচিত। এক হচ্ছে সেলুলার স্ট্রাকচার হতে হবে, আরেক হচ্ছে মেটাবলিজম হতে হবে, আর আরেক হচ্ছে বলো কনসিয়াসনেস থাকতে হবে। তাহলেই সেটাকে আমরা কি বলবো? লিভিং বলবো। এবার এখানে দেখো কনসিয়াসনেস, এবার এখানে বলেছে যে উড ইউ কনসিডার দিস সেলস অ্যাজ লিভিং? অবশ্যই লিভিং বলবো। সেলুলার স্ট্রাকচার রয়েছে, মেটাবলিজমও হয়, সবই কিন্তু হয়, তো এদেরকে কিন্তু আমরা অবশ্যই লিভিং বলবো। কারণ দেখো ডেড তখনই বলবো যখন তার মধ্যে কোনো মেটাবলিজম হবে না। যেমন দেখো এটা যেটা আমি বললাম সিপ টিউব, এটা ফ্লোয়েমের মধ্যে, কিন্তু এরকমভাবে জাইলেমে যেটা ছিল, জাইলেম প্যারেনকাইমা বাদ দিয়ে তোমরা যদি মনে করার চেষ্টা করো বাকি যেই 3টে ভাগ ছিল ওরা কিন্তু ডেড। কেন? কারণ ওদের মধ্যে কিন্তু কোনো সাইটোপ্লাজমই ছিল না। তো তার ফলে সাইটোপ্লাজম যদি না থাকে তাহলে ওদের মেটাবলিজম হবে? হবে না। ওদের জাস্ট ওরা আমাদের যেরকম পাইপের মধ্যে দিয়ে জল যায়, তো জাইলেম প্যারেনকাইমা বাদ দিয়ে বাকিগুলো ওর জাস্ট পাইপের মতোই, ওদের মধ্যে দিয়ে জাস্ট জলটা কিন্তু যাচ্ছে, ওরা কিন্তু ডেড। কিন্তু এখানে যে সিপ টিউব রয়েছে এ কিন্তু ডেড নয়, এ কিন্তু জ্যান্ত। এর হ্যাঁ নিউক্লিয়াস নেই মানলাম, কিন্তু এ কিন্তু লিভিং অবশ্যই। এতদূর কিন্তু আমাদের তাহলে এবার মোটামুটি ভাবে হলো। এইবার আমরা দেখব হচ্ছে নিউক্লিয়ার ম্যাট্রিক্স অর দ্য নিউক্লিওপ্লাজম। তো এখানে কি বলেছে? দ্য নিউক্লিয়ার ম্যাট্রিক্স অর নিউক্লিওপ্লাজম কন্টেন নিউক্লিওলাস অ্যান্ড ক্রোমাটিন। তো যেটা বললাম যে জাস্ট যেই লিকুইডটা রয়েছে এই মেমব্রেনের ভেতর, এই লিকুইডটাকে আমরা কি বলছি? এই লিকুইডটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ম্যাট্রিক্স। এবার এর মধ্যেই দেখো এই ক্রোমাটিনগুলো রয়েছে, তারপরে এই যেই এটা রয়েছে নিউক্লিওলাস্ট রয়েছে, সেটাও রয়েছে। দ্য নিউক্লিয়াই আর স্পেরিক্যাল স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য নিউক্লিওপ্লাজম। দ্য কন্টেন্ট অফ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দ্য কন্টেন্ট অফ নিউক্লিয়াস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য রেস্ট। অর্থাৎ এটা যে আমি দেখতে পাচ্ছি যে একটা ঘন জিনিস রয়েছে এখানে, এর মানে এই নয় যে এর কোনো সেল মেমব্রেন দিয়ে ঘেরা, এটা কিন্তু তা নয়। এটা এই নিউক্লিওপ্লাজমের সাথে কন্টিনিউয়াস হয়েছে, ওখানে জাস্ট ঘনভাবে ওটা রয়েছে নিউক্লিওপ্লাজমটা, কিন্তু এদের কিন্তু আলাদাভাবে কোনো সেল মেমব্রেন দিয়ে কিন্তু এটা ঘেরা নেই। অর্থাৎ কন্টেন্ট অফ নিউক্লিয়াস ইজ কন্টিনিউয়াস with the rest of the nucleoplasm as it is not a membrane bound structure। যেটা আমি বলে দিলাম যে এটা কিন্তু কোনো membrane bound structure নয়। it is a site for, এবার দেখো যেটা আমি তখন বলছিলাম না যে যেটা নিউক্লিওলাস রয়েছে তারও নির্দিষ্ট আলাদা কাজ রয়েছে। এইবার ওখানে বলেছে যে এদের কাজটা কি? আরএনএ তৈরি করা, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ তৈরি করা। এইবার কথা হচ্ছে যে রাইবোজোমাল আরএনএ মানে কি? অর্থাৎ রাইবোজোমাল আরএনএ মানে বুঝতেই পারছো প্রোটিন রিলেটেড জিনিসপত্র, কারণ আমরা জানি রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে। তো এইখানে এবার দেখো একদম বেসিক জিনিস, তাহলে যেই সেলগুলো তাহলে যাদের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, মেন কাজ, একাধিকের পর একাধিক প্রোটিন তৈরি করছে, তাহলে তাদের আরএনএ আরো বেশি লাগবে। তো আরএনএ কে তৈরি করে? নিউক্লিওলাস তৈরি করে। তো নিউক্লিওলাস যদি আরএনএ তৈরি করে আর আরএনএ যদি কোনো সেলের অনেক বেশি লাগে তাহলে সেই সেলের নিউক্লিওলাস কম হবে না বেশি হবে? নাম্বার অফ নিউক্লিওলাস, অবভিয়াসলি নিউক্লিওলাস বেশি হবে, কারণ যত বেশি নিউক্লিওলাস হবে তত বেশি আরএনএ তৈরি হবে, তত বেশি প্রোটিন সিনথেসিস হবে। তো সেই কথাটাই বলেছে লার্জার অ্যান্ড মোর নিউমেরাস নিউক্লিওলাই, অর্থাৎ তাদের নিউক্লিওলাই বড়ও হবে আর একাধিক নাম্বারে থাকবে। আর প্রেজেন্ট ইন সেল, কোন সেলে? যারা হচ্ছে অ্যাক্টিভলি ক্যারিং আউট প্রোটিন সিনথেসিস, যারা প্রোটিন সিনথেসিস কিন্তু বেশি করছে।
ক্লিয়ার হয়েছে তাহলে এতদূর? দেখো এইটুকুনি পড়াতেই কিন্তু আমার মোটামুটি কতক্ষণ লেগে গেল, প্রায় 40 মিনিটের মতো লেগে গেল, 35 মিনিটের মতো, জাস্ট এইটুকুনি জায়গা। আমি কিন্তু প্রত্যেকটা লাইন খুব ভালো মতো বলেছি। তোমরা ভিডিওটা এখন পজ করো, পজ করে এই জায়গাটা যেগুলো বললাম নিজেরা কিন্তু একবার খুব ভালো মতো পড়ে নাও, আর প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো যে হ্যাঁ এর কেন নিউক্লিয়াস আছে, এর কেন নিউক্লিয়াস নেই, এর কেন বেশি নিউক্লিয়াস আছে, ওর কেন কম নিউক্লিয়াস আছে, এর কেন নিউক্লিওলাস বেশি হতে পারে, নিউক্লিওলাস ছোট হবে না বেশি হবে সেটা কেন, নিউক্লিওলাসের কাজ কি, এই সবগুলো প্রশ্ন যদি তুমি ঠিকঠাকভাবে মাথায় কন্টিনিউ করতে পারো তাহলে এবার চলে আসো পরেরটায় যায়। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এনসিইআরটি আমরা যে দেখব ক্রোমাটিন, ক্রোমাটিন কনডেন্স হয়ে কি তৈরি করে সেল ডিভিশনের সময়, ক্রোমোজোম। তো এইখানে দেখো ক্রোমোজোমের স্ট্রাকচার যদি আমরা পড়ি, জাস্ট ছোট্টভাবে এই জায়গাটা আমি বলে দিই আগে। ক্রোমোজোমের স্ট্রাকচার দেখো, এই হচ্ছে একটা ক্রোমোজোম। এবার ক্রোমোজোম একটা আছে না দুটো আছে কিভাবে বুঝবে, জাস্ট তুমি সেন্ট্রোমিয়ার দেখবে, আর কিচ্ছু না, একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোম। এখানে হয় না জেনারেলি, কিন্তু এখানে ধরো আরো এরকম এরকম আর্ম রয়েছে, এরকম হয় না অবভিয়াসলি, কিন্তু আমি জাস্ট বলছি বোঝানোর জন্য। কিন্তু এই মাঝখানে সেন্ট্রোমিয়ারটা একটাই, সব কিছু দেখো প্রত্যেকটা আর্ম, এগুলোকে আর্ম বলে, হ্যাঁ ক্রোমোজোমের আর্ম, প্রত্যেকটা আর্ম একটাই সেন্ট্রোমিয়ারে যুক্ত। সেন্ট্রোমিয়ার কটা, এখানে সেন্ট্রোমিয়ার একটাই, তাহলে এটা একটাই ক্রোমোজোম, ব্যাস, আর কোনো কথাই হবে না। তো সেন্ট্রোমিয়ার যটা ততগুলো ক্রোমোজোম। তো এখানে সেন্ট্রোমিয়ার একটা, বুঝে গেলাম, তার মানে এটা পুরোটাই একটা ক্রোমোজোম। এইবার কথা কি হচ্ছে, এই যে পুরো জিনিসটা এটাকে আমরা কি বলবো, এই পুরো জিনিসটা এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড, বোঝা গেছে? তাহলে এই ক্রোমাটিডটায় কি রয়েছে, দুটো আর্ম রয়েছে। আর্ম বলতে এটা একটা আর্ম আর এটা আরেকটা আর্ম, আর্ম মানে বাহু। ঠিক তেমন ভাবেই তাহলে এইটা আরেকটা ক্রোমাটিড, এই পুরোটা আরেকটা ক্রোমাটিড, আর এই ক্রোমাটিডেও দুটো আর্ম রয়েছে, এটা একটা আর্ম এটা আরেকটা আর্ম, দুটো আর্ম। তাহলে এই ক্রোমোজোমের টোটাল 4টা আর্ম রয়েছে আর দুটো ক্রোমাটিড রয়েছে। এটা বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো আরেকবার জাস্ট 2 মিনিট পেছনে গিয়ে দেখে নাও, বুঝে যাবে। তাহলে এই ক্রোমোজোম যেটা হলো, এটাতে আমরা কি দেখছি, একটাই ক্রোমোজোম কেন বললাম, সেন্ট্রোমিয়ার একটা, এই পুরোটাকে আমি বললাম হচ্ছে ক্রোমাটিড। তো এখানে দুটো এরকম রয়েছে, এটা হয়ে গেল দুটো ক্রোমাটিড, আর দুটো ক্রোমাটিডে এটা হয়ে গেল একটা আর্ম, এটা হয়ে গেল আরেকটা আর্ম, আর্ম মানে বাহু। এবার দেখো একটা ক্রোমাটিডের এই শেষের দিকে দেখো আরেকটা কনস্ট্রিকশন হয়েছে, আর এইখানে আরেকটা কনস্ট্রিকশন দেখতে পাই। তো এই যে সেন্ট্রোমিয়ারের কাছে যে এই কনস্ট্রিকশন হয়েছে, অর্থাৎ ভাঁজ হয়ে গেছে, হ্যাঁ এখানে একটা দেখো এরকম ভাবে ছোট্ট ভাঁজ হয়েছে, আর এখানে আরেকটা ভাঁজ হয়েছে ভেতরের দিকে আসছে। তো এই সেন্ট্রোমিয়ারের এই জায়গাটাকে আমরা বলি প্রাইমারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন, এটাকে আমরা বলি সেকেন্ডারি কনস্ট্রিকশন। বোঝা গেছে? একদম সিম্পল ব্যাপার। তারপরে এই সেকেন্ডারি কনস্ট্রিকশনের ওপরে যে এই পার্টটা, এটাকে আমরা বলি হচ্ছে স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। এবার দেখো যখন তোমরা 12-এ উঠবে বা এখন 12-এ পড়ছো বা ড্রপার যাই হও না কেন, 12-এর দেখবে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, ওই জায়গাটাতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ওখানে স্যাট ডিএনএ রয়েছে, স্যাটেলাইট ডিএনএ। এবার সেই স্যাট ডিএনএ আর এই স্যাট ক্রোমোজোম কিন্তু একটু আলাদা। স্যাট ডিএনএ বলতে ওটা একই জিনিস বারবার রিপিট হবে, ওটাকে আমরা বলি স্যাট ডিএনএ। তো স্যাট ডিএনএ কিন্তু এগুলো জায়গাটাতেও থাকতে পারে, এমন নয় যে শুধু স্যাটেলাইটেই থাকবে। আর স্যাটেলাইট ক্রোমোজোম আমরা কোনটাকে বলছি, যেটা সেকেন্ডারি কনস্ট্রিকশন হওয়ার পর যে এই অংশটা, সেটা কিন্তু স্যাটেলাইট ক্রোমোজোম। তো এই কনসেপ্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ার রাখবে। তো এটাও বোঝা গেল। এরপর হচ্ছে দেখো কোনো ক্রোমোজোমে তোমরা দেখবে, এটাও একবার নিটে এসছিল, ধরো এই একটা আর্ম রয়েছে, এই আরেকটা আর্ম রয়েছে, এই আরেকটা আর্ম রয়েছে, আর এই আরেকটা আর্ম রয়েছে, না এই নিচের আর্মটাকে এই আর্ম রয়েছে। এবার দেখো এটা ছোট এটা বড়, তাহলে শর্ট আর্ম যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে পি, আর যেটা হচ্ছে বড় আর্ম সেটাকে বলবো হচ্ছে কিউ। অর্থাৎ ওটা পি হয়ে গেল আর ওটা আরেকটা কিউ হয়ে গেল। আশা করি ক্রোমোজোমের মোটামুটি সবকটা স্ট্রাকচার কিন্তু বুঝতে পেরেছি।
আরেকবার বলবো শর্টে, আরেকবার বলে দিই তাহলে। ক্রোমোজোম কটা রয়েছে বুঝবো হচ্ছে কটা সেন্ট্রোমিয়ার রয়েছে। সেন্ট্রোমিয়ার হলো এই পুরো এই দিকের একটাকে বলবো হচ্ছে ক্রোমাটিড, এই দিকের পুরো একটাকে বলবো হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডের এই ওপরের এটা আর নিচের এটাকে বলবো আর্ম। এবার হচ্ছে সেন্ট্রোমিয়ারে যে কনস্ট্রিকশনটা হয়েছে সেটাকে বলবো, এটা হয়ে গেল হচ্ছে আমাদের প্রাইমারি কনস্ট্রিকশন, আর অন্য আরেকটা যদি কনস্ট্রিকশন থাকে ওটা হয়ে গেল সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশনের উপরে যে অংশটা সেটাকে বলবো স্যাটেলাইট। স্যাটেলাইট ক্রোমোজোম আর স্যাটেলাইট ডিএনএ দুটো আলাদা জিনিস। আর এই সেন্ট্রোমিয়ারের এই দিকে প্রোটিনেসিয়াস দুটো প্লেটের মতো থাকে, ওটাকে আমরা কি বলি বলো, কাইনেটোকোর। ওটা কিন্তু মনে রাখতে হবে। তো এই মোটামুটি ব্যাপার ক্রোমোজোমের। তো ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থিত রয়েছে সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা ক্রোমোজোমকে ভাগ করি। যেমন হচ্ছে দেখো এইখানটায় যদি আমরা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমটায় কিন্তু একটাই ক্রোমাটিড রয়েছে, বুঝতে পারছো? এর আগের ক্রোমোজোমটায় দুটো ক্রোমাটিড ছিল, এই ক্রোমোজোমটায় কিন্তু একটাই ক্রোমাটিড রয়েছে। এবার চলে আসি এনসিইআরটিতে। তো ইউ হ্যাভ রিকল দ্যাট ইন্টারফেস নিউক্লিয়াই হ্যাজ এ লুজ অ্যান্ড ডিস্টিংক্ট নেটওয়ার্ক অফ নিউক্লিওপ্রোটিন ফাইবার কল ক্রোমাটিন, যেটা এর আগেও বলেছি। তো এটাকে স্টেইনকে করেছিল, কে করেছিল, নিউক্লিয়াসকে প্রথম দেখেছিল, সেই সব সায়েন্টিস্টের নাম মনে আছে? অবশ্যই মনে থাকা উচিত, মনে না থাকলে এখনই মুখস্থ করে নাও। বাট ডিউরিং ডিফারেন্ট স্টেজেস অফ সেল ডিভিশন সেল শো স্ট্রাকচার ক্রোমোজোম। হ্যাঁ, অর্থাৎ যখন সেল ডিভিশন হয়, আমি কি বললাম, এই ক্রোমাটিনটাই কি হয়, কনডেন্স হয়ে গিয়ে এই ক্রোমোজোমে কিন্তু পরিণত হয়। ক্রোমোজোম ইন প্লেস অফ নিউক্লিয়াস। এবার কি বলেছে, সো স্ট্রাকচার ক্রোমোজোম ইন প্লেস অফ নিউক্লিয়াস। হ্যাঁ, তারপরে এটাই বলেছে যে নিউক্লিয়াসের বদলে যখন ওটা হচ্ছে এই ক্রোমাটিনগুলো অ্যাকচুয়ালি ক্রোমোজোমে পরিণত হলো, হচ্ছে নিউক্লিয়াসের বদলে এই ক্রোমোজোম দেখতে পাচ্ছি আমরা। ক্রোমাটিন কন্টেইন ডিএনএ অ্যান্ড, এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, ক্রোমাটিনে কি কি থাকে? ক্রোমাটিনে ডিএনএ থাকবে, ক্রোমাটিনে বেসিক প্রোটিনও থাকবে যেগুলোকে হিস্টোন বলছে, তাছাড়া নন হিস্টোনও প্রোটিন থাকবে, তাছাড়া আরএনএও থাকবে। সবাই এই তিনটে মনে রাখে, ডিএনএ, বেসিক প্রোটিন যেটা হিস্টোন, আর নন বেসিক প্রোটিন। আর ক্রোমোজোম বলতেই সবাই ভাবে যে শুধু ডিএনএই থাকবে, তা কিন্তু নয়, আরএনএও কিন্তু থাকে। এই জন্যই কিন্তু আমি পুরো লাইন বাই লাইন এনসিইআরটি বলছি, প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আরএনএ থাকে এটা কিন্তু ভুল করবে না। আমার কোনো স্টুডেন্ট কিন্তু বায়োলজিতে এনসিইআরটির থেকে প্রশ্ন আসলে একটাও ছাড়ে না, আর এনসিইআরটি থেকেই সব প্রশ্ন আসে। তো মনে রাখবে যে আরএনএ কিন্তু থাকছে ক্রোমোজোমের মধ্যে। এ সিঙ্গেল হিউম্যান সেল হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 2 মিটার থ্রেড অফ ডিএনএ ডিস্টিং অ্যামং দ্য 46 ক্রোমোজোম। অর্থাৎ আমরা কি জানি, মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম থাকে। এবারে 46টা ক্রোমোজোমের ডিএনএ যে রয়েছে সেটাকে যদি আমরা লম্বা করে দিই, এখানে তো ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, কিন্তু সেটাকে যদি আমরা লম্বা করে দিই তাহলে কি হয়, সেই লম্বা করলে বুঝতে পারছো এখানে বলে দিচ্ছে 2 মিটার। একটা সেল, তোমরা ভাবো একটা সেলকে কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু এই সেলের মধ্যে যে ডিএনএ রয়েছে সেই ডিএনএটাকে যদি লম্বা করে দিই 2 মিটার হতে পারে। মানে কতটা লম্বা? তার মানে তোমরা একটা জিনিস জাস্ট ভাবো, এই 2 মিটার লম্বা সেলটাকে আমরা মানে ডিএনএটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কতটা ছোট্ট করি যে ওটা একটা সেলের মধ্যে ঢুকবে। তো ওটাকেই আমরা কি বলছি, এই যে 23 পেয়ার ক্রোমোজোম বলেছি, ইউ উইল স্টাডি দ্য ডিটেলস অফ ডিএনএ প্যাকেজিং। তার মানে ওই যখন ডিএনএটাকে আমরা ছোট্ট করে প্যাঁচাচ্ছি ওটাকেই আমরা বলি ডিএনএ প্যাকেজিং। সেটা আমরা কিন্তু 12-এ গিয়ে পড়বো। বা যারা রিপিট করছো তারা কিন্তু তোমরা জানো যে ডিএনএ প্যাকেজিং হচ্ছে পরবর্তীতে 12-এ রয়েছে, ওখানে আরো ডিটেলসে পড়তে হবে যে হিস্টোন অক্টামার তৈরি হয়, ওখান থেকে ধীরে ধীরে হচ্ছে কি তৈরি হচ্ছে, সলিনয়েড স্ট্রাকচার হবে, তারপর ওখান থেকে ধীরে ধীরে আরো কন্ডেন্স হয়ে ক্রোমাটিন তৈরি হবে। তো ওই পুরো জিনিসটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং এর মধ্যে আছে। হ্যাঁ, তো অর্থাৎ একটা সেল রয়েছে, একটা সেলের মধ্যে টোটাল যে ডিএনএ রয়েছে সেটাকে যদি আমরা সুতোর মতো লম্বা করে দিই তাহলে সেটা 2 মিটার পর্যন্ত হতে পারে। আর এই 2 মিটার লম্বা ডিএনএটাকে পেঁচিয়ে 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 ছোট্ট করে যে আমি সেলের মধ্যে রাখছি ওটাকে বলা হয় হচ্ছে, ওই পেঁচানোর পদ্ধতিটাকেই বলা হয় ডিএনএ প্যাকেজিং। ওকে, তো এইবার কি বলেছে দেখো, এভরি ক্রোমোজোম ভিজিবল অনলি ইন ডিভাইডিং সেল। যেটা আমি বললাম যে যখন সেল ডিভাইড করছে না, এর আগেও বারবার বললাম
যে যখন সেল ডিভাইড করছে না তখন আমরা কি দেখি, তখন আমরা দেখি হচ্ছে ক্রোমাটিন, কিন্তু যখন সেলটা ডিভাইড করবে তখন সেই ক্রোমাটিনটা কি হয়ে যায়, ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। তো এভরি ক্রোমোজোম এসেনশিয়ালি হ্যাজ এ প্রাইমারি কনস্ট্রিকশন অফ সেন্ট্রোমিয়ার, যেটা আমি বললাম। তো মাঝখানে যে কনস্ট্রিকশনটা সেটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার, এটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, যেমন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। ওকে, এটা সেন্ট্রোমিয়ার হলো, যেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, এটাকে সেন্ট্রোমিয়ার বলছি। তারপর কি বলেছে, অন দ্য সাইট হুইচ ডিস্ক শেপ স্ট্রাকচার কল্ড কাইনেটোকোর আর প্রেজেন্ট। তো এখানে দেখো কাইনেটোকোরও কিন্তু রয়েছে, এই যে এখানে দেখছো আমি একটা এরকম বক্সের মতো রেখেছি ডিস্ক শেপ স্ট্রাকচার, তো এটাকে বলছি আমরা কাইনেটোকোর। কাইনেটোকোরের কাজ কি, কাইনেটোকোরের কাজও রয়েছে পরবর্তী সেল ডিভিশনের সময় যখন ওই সেন্ট্রিওলগুলো ফাইবার বের করবো, এই ফাইবারগুলো কিন্তু এই কাইনেটোকোরেই আসবে, ওটা আমরা সেল ডিভিশনে গিয়ে পড়বো, কাইনেটোকোরের সাথেই ওটা যুক্ত হয়। তো ওটা সেল ডিভিশনে গিয়ে পড়বো, এখানে জাস্ট আমরা সেলের স্ট্রাকচারটা পড়ছি। তো কাইনেটোকোর প্রেজেন্ট, সেন্ট্রোমিয়ার হোল্ডস টু ক্রোমাটিড অফ এ ক্রোমোসোম। এবার দুটো ক্রোমাটিড অফ এ ক্রোমোসোম বলতে বোঝাচ্ছে এই যে এই একটা ক্রোমাটিড, এই আরেকটা ক্রোমাটিড। তো সেন্ট্রোমিয়ারে দেখো জেনারেলি দুটো ক্রোমাটিড কিন্তু হোল্ড করছে, এটাও ক্লিয়ার হলো। তারপরে কি বলেছে দেখো, প্রত্যেকটা বুঝতে পারবে। বেসড অন পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার, এবার সেন্ট্রোমিয়ার কোথায় রয়েছে, একদম মাঝখানে রয়েছে, না মাঝখানের থেকে একটু সাইডে রয়েছে, নাকি একদম শেষে রয়েছে, বা শেষের থেকে একটু সাইডে রয়েছে, এই চারটা ভাবে আমরা কিন্তু ভাগ করতে পারি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর একটা টেলোসেন্ট্রিক। তো মেটা মানে হচ্ছে মাঝখানে, মাঝখানের থেকে একটু সাইডে থাকলে সাবমেটাসেন্ট্রিক, টেলো মানে হচ্ছে টেল মানে লেজ, তো মানে একদম শেষে, আর অ্যাক্রো মানে হচ্ছে শেষের দিকে যদি থাকে। অর্থাৎ এখানে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখি এই জায়গাটা দেখো, তোমরা আরামসে বুঝতে পারছো যে এই যদি ক্রোমোজোম হয়, এটা একদম মাঝখানে রয়েছে, তাহলে এটা কি সেন্ট্রোমিয়ারের একদম মাঝখানে। দেখো এই দিকের আর্মটা আর এই দিকের আর্মটা পুরো সমান, তাহলে এটাকে আমরা কি বলবো বলো, একদম মাঝখানে, তো মেটাসেন্ট্রিক। এটা দেখো দুটো আর্মের মধ্যে এটা একটু বড়, এটা একটু ছোট, তো এটা হয়ে গেল সাবমেটাসেন্ট্রিক। আর এটা দেখো এটা প্রায় শেষের দিকে রয়েছে কিন্তু একদম শেষে নয়, তো এটা হয়ে গেল বলো অ্যাক্রোসেন্ট্রিক। আর এটা দেখো একদম শেষের দিকে রয়েছে, এদিকে জাস্ট অল্প বেঁচে রয়েছে, তো এটা হয়ে গেল আমাদের টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? তো এইবার দেখো আর কি কি বলেছে। তো এখানে এবার এই লাইনগুলো একবার পড়ে দিই, বুঝে তো গেছো, জাস্ট তোমাদের সুবিধার্থে আমরা লাইনগুলো একবার বলে দিই। তো ওখানে কি বলেছে, মেটাসেন্ট্রিক। তো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হ্যাজ মিডল সেন্ট্রোমিয়ার ফর্মিং টু ইকুয়াল আর্ম, একদম সোজা ব্যাপার, দুটো ইকুয়াল আর্ম, কোনো অসুবিধা নেই, of the chromosome. The submetacentric chromosome has centromere slightly away from the middle of the chromosome, resulting into one shorter arm and one longer arm. এবার shorter longer কে কি বলে, P আর Q কিছুক্ষণ আগেই বললাম, মনে পড়ছে তো কোনটা P কোনটা Q বলো তো, আমি বলবো না, তোমরা বলো। হ্যাঁ, তারপর বলছি in case of the acrocentric chromosome of the centromere is situated close to its end, forming one extremely short আরেকটা অনেকটা বড়, whereas the telocentric chromosome has terminal centromere। তো এটা দেখো একদম প্রায় টার্মিনালেই রয়েছে, প্রায় না একদম টার্মিনালেই রয়েছে। তো ওই কথাটাই এখানে বলেছে, যেটা আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরপর আমরা চলে এসেছি একদম শেষের দিকে। তো এখানে কি কি বলেছে দেখো, sometimes a few chromosome have non-staining secondary constriction। তো ওটা কিন্তু non-staining secondary constriction, যেটা হচ্ছে small fragment called satellite। অর্থাৎ স্যাটেলাইট কাকে বলছে, যেটা হচ্ছে non-staining secondary constriction, যেটা আমি বললাম না, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় আমি যে তোমাদেরকে বললাম কিছু কিছু ক্রোমোসোমের ক্ষেত্রে লাস্টের দিকে আরেকটা সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখা যায়। তো এর উপরে যে এই অংশটা রয়েছে এটাকে বলি আমরা স্যাটেলাইট ক্রোমোসোম। এইবার তোমরা মনে করো এই স্যাটেলাইট ক্রোমোসোম কিন্তু নন স্টেইনিং। নন স্টেইনিং মানে কি, একদম শুরুতেই মনে আছে বলেছিলাম স্টেইন করেছিল বেসিক ডাই দিয়ে, মনে পড়ছে? অর্থাৎ স্টেইন করা মানে তখন কি বলেছিলাম বলো, স্টেইন করা মানে বলেছিলাম হচ্ছে যে রং করা। তো এই যে ক্রোমোসোমের এই পার্টটা স্যাটেলাইট
ক্রোমোজোম যে রয়েছে সেটাকে কিন্তু রং করা যায় না, অর্থাৎ স্টেইনটাকে কিন্তু নেয় না, সেই জন্য এটাকে বলেছে নন স্টেইনিং। আর এটা কোথায় থাকছে, সেকেন্ডারি কনস্ট্রিকশন যে রয়েছে সেই সেকেন্ডারি কনস্ট্রিকশনের ওপরে থাকছে হচ্ছে এই নন স্টেইনিং এই ব্যাপারটা। এরপর একদম লাস্টে চলে আসি। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে সামটাইমস এ ফিউ ক্রোমোজোম, এটা তো হলো। তারপরে লাস্ট একদম লাস্টের পার্ট মাইক্রোবডিজ। এবার মাইক্রোবডিজ এখানে কি বলেছে, মেনি মেমব্রেন বাউন্ড মিনিট পোর, মেনি মেমব্রেন বাউন্ড মিনিট ভেসিকলস কল্ড মাইক্রোবডিজ দ্যাট কন্টেন ভেরিয়াস এনজাইম আর প্রেজেন্ট ইন বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। ব্যাস, মাইক্রোবডিজ মানে আরও অন্যান্য কিছু মেমব্রেন বাউন্ড রয়েছে যাদের মধ্যে এনজাইম থাকে, বুঝতে পেরেছো? তো এই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এরপর হচ্ছে এখানে কোনটা কনফিউশন হতে পারে, এইখানে কিন্তু মাইক্রোবডিজের সাথে তোমাদের কনফিউশন হতে পারে হচ্ছে ইনক্লুশন বডিজ। ইনক্লুশন বডিজ কোথায় পড়েছিলে মনে আছে? ইনক্লুশন বডিজ বলো তো, মনে পড়ছে? একটু মনে করো, ইনক্লুশন বডিজ মনেরার মধ্যে পড়েছিল, মনে আছে? হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে ওই ইনক্লুশন বডিজ যেটা পড়েছিলে, ওই ইনক্লুশন বডিজে মেমব্রেন বাউন্ড ছিল কি ছিল না, মনে করো, বলো বলো বলো। ওটা কিন্তু মেমব্রেন বাউন্ড ছিল না। কেন ছিল না? কারণ অবভিয়াসলি ওটা হচ্ছে মনেরা, আর মনেরা কি, মনেরা হচ্ছে প্রোক্যারিওট না ইউক্যারিওট, বলো? মনেরা হচ্ছে প্রোক্যারিওট, আর প্রোক্যারিওটে কিন্তু আমরা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি দেখবো না, সেটা আমি বারবার বলেছি। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে টোটাল সেল চ্যাপ্টারটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো এরপর দেখো এখানে তো এটা বললাম, তো মাইক্রোবডিজের এক্সাম্পল এনসিইআরটিতে নেই, তো তোমাদের লাগবেও না। তাও যদি বলে দিই, ধরো পারক্সিজোম, গ্লাইসোজোম, তো ওইগুলো কিন্তু এগুলো কিন্তু মাইক্রোবডিজের এক্সাম্পল। হ্যাঁ, তো তাহলে কি কি হলো মাইক্রোবডিজের এক্সাম্পল যদি বলি, একটা হয়ে গেল হচ্ছে পারক্সিজোম, মনে থাকবে, জাস্ট নামই যথেষ্ট, পারক্সিজোম। হ্যাঁ, আরেকটা হচ্ছে গ্লাইঅক্সিজোম, তারপর হচ্ছে ধরো স্পেরোজোম, গ্লাইসোজোম, গ্লাইকোজোম, অনেক কিছু রয়েছে, তো সেগুলো লাগবে না অবভিয়াসলি, তো এনসিইআরটিতে নেই বলে। আর সিলেবাস যদি শেষ হয়ে যায় লাস্টের দিকে, দেখো প্রথম কথা হচ্ছে আমি যেটা বারবার বলি যে এনসিইআরটিটা আগে খুব ভালো মতো পড়ো, 100% যদি এনসিইআরটি হয়ে যায় তারপর যদি সময় থাকে তখন এক্সট্রা জিনিসের দিকে যাও। প্রথমেই আমি এক্সট্রা জিনিস নিচ্ছি, এদিকে আসল যেটা 99% প্রশ্ন যেখান থেকে আসবে সেটাই আমি করছি না, কিন্তু ওই 1% যদি যেখান থেকে আসবে সেটার পেছনে আমি ছুটে বেড়াচ্ছি, সেটা কিন্তু উচিত নয়। এরপর সামারিটা যদি একটু বলে দিই হালকাভাবে, কি বলেছে দেখো, পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে এই সামারির ক্লাসটা করতে আসো, ভিডিওটা পজ করো, আমি বলবো পুরো চ্যাপ্টারটা করে নাও, এবার এই সামারিতে আসো, তাহলে প্রত্যেকটা জিনিস তুমি আরামসে বুঝে যাবে। এক্সট্রা কিছু আছে কিনা দেখা যায়, যে অল অর্গানিজমস আর মেড আপ অফ সেল অর অ্যাগ্রিগেটস অফ সেল, সবাই জানে, সবাই মানে যে প্রত্যেকটা অর্গানিজম, জ্যান্ত অর্গানিজম রয়েছে মানেই সেটা সেল দিয়ে তৈরি আর মেড আপ অফ সেল। এবার তোমরা বলো স্যার ভাইরাস তো সেল দিয়ে তৈরি না, হ্যাঁ ভাইরাস কেসের জন্য আমরা লিভিং বলিও না। এবার ওরকম কে কে রয়েছে বলো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে কিন্তু তোমরা পড়েছো লাস্টের দিকে ছিল, কে কে ছিল বলো, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন। হ্যাঁ, ওই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেলুলার স্ট্রাকচার দেখি না। একবার যদি রিভিশন করি তাহলে বলো তো ভাইরাসের স্ট্রাকচার কি ছিল, মনে পড়ছে? ভাইরাসের স্ট্রাকচার শুধু ডিএনএ দিয়ে তৈরি না শুধু আরএনএ দিয়ে তৈরি, বলো বলো বলো, কমেন্ট করো। ভাইরাস হয় শুধু ডিএনএ থাকবে, নয় শুধু আরএনএ থাকবে, যে কোনো একটা থাকতে পারে, কিন্তু যে কোনো একটাই থাকবে। যদি ডিএনএ থাকে তো ডিএনএ, আর যদি আরএনএ থাকে তো আরএনএ। এই ডিএনএ বা আরএনএ কে ঘিরে থাকবে হচ্ছে একটা প্রোটিন কোড, এটা হয়ে গেল ভাইরাসের স্ট্রাকচার। ভাইরাস হয়ে গেল, তারপর হচ্ছে ভাইরাস, ভাইরয়েড। ভাইরয়েডের স্ট্রাকচার কি ছিল বলো, লো মলিকুলার আরএনএ, আর কিচ্ছু না, জাস্ট লো মলিকুলার আরএনএ, এটা হচ্ছে ভাইরয়েড। প্রিয়ন কি ছিল, প্রিয়ন আবার ছিল হচ্ছে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন। তাহলে প্রিয়নটা কি হলো, প্রিয়ন হচ্ছে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, মনে রাখতে হবে। তো ঠিক আছে, ওই তিনটে তো অ্যাকচুয়ালি আমরা লিভিং ওদেরকে হিসেবে ধরিও না, তো ওদেরকে এর মধ্যে নিচ্ছি না। তো যারা লিভিং আর কি বা প্রাণী বলি, তাহলে অল অর্গানিজম মেড আপ অফ সেল আর অ্যাগ্রিগেট অফ সেল। ঠিক আছে, সেলস ভ্যারি ইন দেয়ার শেপ, সাইজ, অ্যাক্টিভিটি, ফাংশন।
তো এটা আমরা প্রথমে যে এই চ্যাপ্টারের শুরুর দিকেই দেখেছি, আরবিসির শেপ দেখেছি, নিউরন দেখেছি লম্বাটে টাইপের হয়, অনেক বড় হয়। তারপর হচ্ছে ওস্ট্রিকের ডিম দেখলাম, যে উট পাখির ডিম সব থেকে বড় সেল হতে পারে, আইসোলেটেড, হ্যাঁ না ওই সব জিনিসগুলো দেখলাম এই চ্যাপ্টারে। যদি তোমরা পড়ে এসে এই লেকচার মানে এই পার্টটা দেখো তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে আমি কি ব্যাপারে কথা বলছি। বেস অন দ্য, দেখো নিট কিন্তু এক্সামটা খুব কম্পিটিটিভ এক্সাম, খুবই কম্পিটিটিভ এক্সাম। এখানে যদি ভাবো যে স্যার প্রত্যেকটা লাইন আমাকে আবার প্রথম থেকে বোঝাবেই করবে, সেটা কিন্তু নয়, তোমাদের কিন্তু খাটতে হবে। আমি বলছি চ্যাপ্টারটা কিন্তু আমি যথেষ্ট ভালো মতো আমার মানে নিজের তরফ থেকে আমি যতটা হয় করিয়েছি। এবার যেহেতু টাইমটা একটু শর্ট, তো সেই জন্য আরও অনেক ডিটেলসে বলা যায়, কিন্তু অতটা ডিটেলসে বলিনি, টাইমটা শর্ট। আর নিটের জন্য যেহেতু করছো, তো এখানে তো আর বড় প্রশ্ন আসবে না, এখানে তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে ফ্যাক্টগুলো জানতে হবে জাস্ট। হ্যাঁ, এখানে এখন অবশ্যই আসবে না যে লেখো প্রোক্যারিওটিকের সম্পর্কে, তা আসবে না, কিন্তু তোমাকে প্রোক্যারিওটিকের প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু জানতে হবে আর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো এখানে কি বলছে, বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অর দ্য আদার অর্গানিজ, সেলসকে দুটো ভাগে ভাগ করেছিলাম, ইউক্যারিওট আর প্রোক্যারিওট। সেই কথাটাই বলেছে যে নিউক্লিয়াসের ওপর ডিপেন্ড করে। তো এবার ক্যারিও কথাটার মানে আমি বলেই দিয়েছিলাম, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, প্রো মানে হচ্ছে যেটা আগের অর্থাৎ পুরনো নিউক্লিয়াস, ঠিকমতো নিউক্লিয় মেমব্রেন থাকবে না, নিউক্লিয় লাস থাকবে না, তো ওটা হচ্ছে প্রোক্যারিওট। আর ইউ হচ্ছে যেটা আমরা কিছুক্ষণ আগেই এই লেকচারে যেটা দেখলাম নিউক্লিয়াসের স্ট্রাকচার, ওটা কিন্তু আমরা ইউক্যারিওটিকের নিউক্লিয়াসই ভালো মতো দেখেছি। ক্লিয়ার? তারপর কি বলছে, এ টিপিক্যাল ইউক্যারিওটিক সেল কনসিস্ট অফ এ সেল মেমব্রেন। ওকে, ইউক্যারিওটিক সেল হচ্ছে সেল মেমব্রেন দিয়ে তৈরি হবে, নিউক্লিয়াস থাকবে আর সাইটোপ্লাজম থাকবে। প্ল্যান্ট সেল হ্যাভ সেল ওয়াল আউটসাইড দ্য সেল মেমব্রেন। এবার প্ল্যান্ট সেল ছাড়া আর কাদের কাদের সেল আছে বলো? 5 কিংডম ক্লাসিফিকেশনে পড়েছিলাম, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এদের মধ্যে কাদের কাদের সেল ওয়াল রয়েছে। এবার সেল ওয়ালের কম্পোজিশন আলাদা হতে পারে, কিন্তু সেল ওয়াল কাদের কাদের রয়েছে? মোনেরা সেল ওয়াল থাকে, ইয়েস মোনেরার সেল ওয়াল থাকে, কিন্তু এক্সেপশন কি, কোন মোনেরার সেল ওয়াল নেই? শুনতে পাচ্ছি কয়েকজনই বলছো মাইকোপ্লাজমা, একদম ঠিক বলেছো, মাইকোপ্লাজমার কিন্তু সেল ওয়াল নেই। প্রোটিস্টার সেল ওয়াল থাকে, প্রোটিস্টার সেল ওয়াল কেউ কেউ বলছো থাকে, কেউ কেউ বলছো থাকে না, আর কেউ কেউ ঠিক বলছো যে কিছু প্রোটিস্টার থাকে, কিছু প্রোটিস্টার থাকে না। তাহলে কিছু প্রোটিস্টার সেল ওয়াল থাকবে, কিছু প্রোটিস্টার সেল ওয়াল থাকবে না। ফাঙ্গির সেল ওয়াল থাকে, একদম ঠিক, ফাঙ্গির সেল ওয়াল থাকবে। প্ল্যান্টের সেল ওয়াল থাকবে, সেটা তো এখানে বলে দিয়েছি। আর অ্যানিমাল মানে আমাদের সেল ওয়াল রয়েছে, আমাদের সেল ওয়াল নেই। ক্লিয়ার? তারপরে কি বলেছে, দ্য প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল অ্যান্ড ফ্যাসিলিটেটস ট্রান্সপোর্ট অফ সেভারাল মলিকুল। তো প্লাজমা মেমব্রেন মানে সেল মেমব্রেনের কথা বলেছে, যেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল মানে হচ্ছে সিলেক্টিভলি কিছু জিনিসের প্রতি ওরা ভেদ্য, অর্থাৎ এদিক থেকে এদিকে প্লাজমা মেমব্রেন ভেদ করে আসতে পারে, সব কিছু যে পারবে তা নয়। সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্টিভলি কিছু জিনিসে ওদিক থেকে এদিকে আসতে পারবে, সেই কথা এখানে বলেছে। এরপর বলছে এবার দেখো এই প্লাজমা মেমব্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোক্যারিওট হোক, ইউক্যারিওট হোক বা যে অ্যানিমেলই হোক, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা কিন্তু কম বেশি সবার সমান হয়, বুঝতে পেরেছো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্য এন্ডোমেমব্রেন সিস্টেমে কি কি ছিল বলো? ইআর, গলগি কমপ্লেক্স, লাইসোজোম, ভ্যাকুওল, মনে পড়ছে? তো ওগুলো ছিল। দ্য সেল অর্গানেলি পারফর্ম ডিফারেন্ট বাট স্পেসিফিক ফাংশন, বিভিন্ন ধরনের ফাংশন করে আলাদা আলাদা, নিজেদের সবার জন্য স্পেসিফিক রয়েছে। সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল ফ্রম দ্য বেসাল বডি অফ সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। যেটা আমরা যখন স্ট্রাকচারটা দেখছিলাম তখন দেখেছিলাম যে সিলিয়া আর ফ্ল্যাজেলার মেনলি কি 9+2 অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু যেটা বেসাল বডি সিলিয়া ফ্ল্যাজেলার, যেটা একদম বেশি মানে যেখান থেকে শুরু হচ্ছে বেসাল বডিটা, ওটা কিন্তু সেন্ট্রিওলের মতো স্ট্রাকচার, অর্থাৎ 9+0, মাঝখানে ছিল না কিছু। তারপর ইন অ্যানিম্যাল সেল সেন্ট্রিওল অলসো ফর্ম স্পিন্ডেল ফাইবার। এবার এই স্পিন্ডেল অ্যাপারেটাস যে রয়েছে বা ফাইবার, হ্যাঁ সেল ডিভিশনের সময়, এবার যেটা বললাম না যে ক্রোমোজোমের মধ্যে যে মাঝখানে কাইনেটোকোর বললাম, তো এই যে স্পিন্ডেল অ্যাপারেটাস, এই স্পিন্ডেল অ্যাপারেটাসটা সেল ডিভিশন যখন এরা তৈরি করছে স্পিন্ডেল অ্যাপারেটাস, তখন ওই কাইনেটোকোরে গিয়ে কিন্তু অ্যাটাচ হয়, বুঝতে পেরেছো? ওটা সেল ডিভিশন যখন করব তখন খুব ভালো মতো হবে। নিউক্লিয়াস কন্টেন নিউক্লিওলাই অ্যান্ড ক্রোমাটিন নেটওয়ার্ক। তো হলো নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে সেগুলোই বলেছেন। ইট not only control the activity of organelle but also plays a major role in hereditary। তো অবশ্যই যে আমরা যে বলি না যে জেনেটিক ব্যাপার, সেই জিনগুলো অ্যাকচুয়ালি কোথায় রয়েছে? ডিএনএ এর মধ্যে। তো ডিএনএ কোথায় রয়েছে? এই
নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে তার মধ্যে, তো হেরিডিটারি ব্যাপারটাও এখানেই সব হচ্ছে। আর যেটা বললাম যে সেলের মাথা কাকে বলা হয়, নিউক্লিয়াসকে, তো ওই কথাটাই বলেছে যে ইট নটস অনলি কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ দ্য অর্গানেলিস, তো শুধু যে অ্যাক্টিভিটি কন্ট্রোল করছে তা নয়, প্লাস হেরিডিটারি যে জিনিসপত্র সেগুলোও কিন্তু কন্ট্রোল করছে। এরপর আর কি কি বলেছে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কন্টেন টিউবিউলস অফ সিস্টার্নি, দে আর অফ টু টাইপ, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ। তো এবার দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ কেন, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে যে ওই কি বলো ওগুলোকে, বলো রাইবোজোম লেগে থাকে, তো এই রাইবোজোমগুলো লেগে থাকবে যাদের, তাদেরকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যাদের বাইরে থাকবে না, একদম স্মুথ হবে, তাদেরকে বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কেন রাফ বলছি, কারণ রাইবোজোম আছে বলে, আর রাইবোজোমের কাজ কি মেনলি প্রোটিন তৈরি করা, তো রাফ এন্ডোপ্লাজমিকের কাজ কি হবে, প্রোটিন তৈরি করা। আর যাদের রাইবোজোম নেই, যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওদের কাজ কি হবে, লিপিড তৈরি করা। তাহলে আরইআর এর কাজ, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ প্রোটিন তৈরি করা হয়ে গেল, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, তার কাজ হয়ে গেল লিপিড তৈরি করা। তারপরে কি বলেছে, লিপোপ্রোটিন, হ্যাঁ এইটাই বলেছে যে সিনথেসিস অফ, এই যে আরইআর প্রোটিন তৈরি করা, লিপোপ্রোটিন তৈরি করা, গ্লাইকোজেন তৈরি করা, এইসব। দ্য গলগি বডি ইজ মেমব্রেন। এবার যেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর গলগি বডি ছিল, যেটা আমরা কার মধ্যে দেখলাম, এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো ওগুলো তৈরি করলো। এবার গলগি বডি কি করছে, যেটা হচ্ছে মেমব্রেন অর্গানেলি কম্পোজড অফ ফ্ল্যাটেন্ড স্যাক, সিক্রেশন অফ সেল প্যাকড ইন দেম অ্যান্ড ট্রান্সপোর্ট ফ্রম দ্য সেল। তো এদের কাজ ওটা হয়ে গেল, যে সিক্রেশন, ট্রান্সপোর্ট, ওইগুলো। আর লাইসোসোম আর দ্য সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার কন্টেনিং এনজাইম। কি ধরনের এনজাইম ছিল মনে আছে, হাইড্রোলাইটিক এনজাইম ছিল, হ্যাঁ। আর এনজাইমের কাজ কি, ডাইজেশন করা, সেই কথাটা এখানে হচ্ছে অল টাইপ অফ ম্যাক্রোমলিকুল। অল টাইপ অফ বলতে যেটা ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ওদের কথা বলা হয়েছে। রাইবোজোম আর ইনভলভ ইন প্রোটিন সিনথেসিস, যেটা আমি আগেও বললাম যে রাইবোজোম কিন্তু প্রোটিন সিনথেসিসে ইনভলভ হয়েছে। এবার রাইবোজোমই একটা সেল অর্গানেলি, যেটা প্রোক্যারিওটিকেও থাকে, আবার ইউক্যারিওটিকেও থাকবে। কিন্তু প্রোক্যারিওটিকের রাইবোজোমের এটা কি, কত হচ্ছে ভেদভাগ কনস্ট্যান্ট যেটা, সেটা কত, সরি ভেদভাগ কনস্ট্যান্ট বলছি, হচ্ছে যেটা ইউনিটটা সেটা কত, এস দিয়ে যেটা ডিনোট করি মনে করো, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সেটা 70s, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেটা 80s। এর আগেও বারবার বলেছি। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এবার রাইবোজোমের দুটো ইউনিট থাকে আমরা জানি, তো 70s এর দুটো ইউনিট কত কত, একটা স্মল আর একটা লার্জ। এবার আমি মনে রাখার জন্য কি বলেছিলাম, 20-20 করে সব কমিয়ে দাও, তো 70 থেকে 20 কম 50s, আর 50 থেকে 20 কম তো 30s। তাহলে স্মল ইউনিটটা হয়ে গেল 30s, লার্জ ইউনিটটা হয়ে গেল 50s, ওই দুটো ইউনিট মিলে গিয়ে হয়ে যাবে 70s। এটা কার ক্ষেত্রে বললাম, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। এবার কেন ওই দুটো মিলে গিয়ে 70s হলো, সেটা আমি বারবার কিন্তু আগে বলেছি, তো এখন আর বলবো না। আর প্রোক্যারিওট হলো এটা। এবার ইউক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোসোমের কি হবে, এসটা কত 80s, এদের ক্ষেত্রেও 20-20 কমিয়ে দাও, অর্থাৎ 80s রাইবোসোমের একটা লার্জ সাব ইউনিট থাকবে, যেটা হচ্ছে 20 কমিয়ে দিলে 80 থেকে থাকে 60, তো লার্জ সাব ইউনিটটা 60s, তার থেকে আরও 20 কমিয়ে দাও 40s, তাহলে ওটা স্মল সাব ইউনিট। তাহলে ইউক্যারিওটিকের রাইবোসোম হয়ে গেল 80s, তার লার্জ সাব ইউনিট হয়ে গেল 60s, আর স্মল সাব ইউনিট হয়ে গেল 40s, একদম ঠিক। তো এখানে কি বলেছে দেখো, যে ম্যাক্রোমোলার রাইবোসোম ইনভলভ ইন প্রোটিন সিনথেসিস, দিস অকার ফ্রিলি ইন দ্য সাইটোপ্লাজম। এবার রাইবোসোম ফ্রিলি ইন দ্য সাইটোপ্লাজমেও থাকে, অর আর ইন দ্য অ্যাসোসিয়েট উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও কিন্তু থাকে। মাইটোকন্ড্রিয়া, এবার মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়া হেল্পস ইন অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যান্ড জেনারেশন অফ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা শর্টে এটিপি বলি। তো এবার অক্সিডেটিভ ফসফোরাইলেশন ব্যাপারটা কি, সেটা আমরা খুব ভালো মতো বুঝবো হচ্ছে যখন আমরা রেসপিরেশন চ্যাপ্টারটা পড়বো সেই সময়। আর অ্যাডিনোসিন এটিপি কিভাবে তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে, ইটিএস যেটা পড়বে, সেটাও আমরা খুব ভালো মতো যখন রেসপিরেশন চ্যাপ্টারটা পড়বো, হিউম্যান রেসপিরেশন নয় অবভিয়াসলি, ফটোসিনথেসিসের পর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা যখন পড়বো সেই সময় খুব ভালো মতো বুঝতে পারবো। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি কি হলো, অক্সিডেটিভ ফসফোরাইলেশনও হলো, এই যে মাইটোকন্ড্রিয়া হেল্প ইন অক্সিডেটিভ ফসফোরাইলেশন অ্যান্ড জেনারেশন অফ অ্যাডিনোসিন ট্রাইফসফেট।
দে আর বাউন্ড বাই ডবল মেমব্রেন। এবার দে আর বলতে কাদের কথা বলেছে, এখানে বলেছে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কথা বলেছে, আর হচ্ছে নিউক্লিয়াসের কথা বলেছে, আর প্লাস্টিডের কথা বলেছে। দে আর বাউন্ড বাই ডবল মেমব্রেন, এখানে দে বলতে জাস্ট মাইটোকন্ড্রিয়ার কথাই বলেছে, বাট ডবল মেমব্রেন বললেই এই তিনটে যাতে মাথায় চলে আসে। দ্য আউটার মেমব্রেন স্মুথ অ্যান্ড ইনার ওয়ান ফোল্ড ইনটু দ্য সেভারাল ক্রিস্টা। তো আমরা জানি মাইটোকন্ড্রিয়ার যে স্ট্রাকচারটা দেখেছিলাম, বাইরের মেমব্রেনটা এরকম ছিল আর ভেতরের মেমব্রেনটা বারবার এরকম 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 তৈরি হচ্ছিল। তো এই ধরনের যে স্ট্রাকচার এই ভেতরে যে আসছে এটাকে আমরা কি বলেছি, ক্রিস্টা। তারপর বলছে প্লাস্টিডস আর পিগমেন্টস কন্টেনিং অর্গানেলি ফাউন্ড ইন প্ল্যান্ট অনলি। তো প্লাস্টিড অবভিয়াসলি শুধুমাত্র প্ল্যান্টেই পাওয়া যায়। তার মধ্যে একটা ভাগ হচ্ছে 3 ধরনের ছিল, মনে পড়ছে? তোমরা বলো, আমি কিন্তু বলবো না। এগুলো এখন চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে মানে আমি তোমাদের বারবার বলি চ্যাপ্টারটা যেটুকুনি পড়াচ্ছি ওইটুকুনি নিজে পড়ো, তারপর এসে পড়ো। তো প্ল্যান্টে পাওয়া যায়। ইন প্ল্যান্ট সেল ক্লোরোপ্লাস্ট আর রিপ্রেজেন্ট ফর ট্র্যাপিং। এবার ক্লোরোপ্লাস্টের মধ্যেই আমরা জানি যে ফটোসিনথেসিস হয়, সেই কথাটা এখানে বলেছে যে ট্র্যাপিং দ্য লাইট এনার্জি। এবার লাইট এনার্জিটাকে নিয়ে সেটাকে ফটোসিনথেসিস করছে। এবার ওর মধ্যে স্ট্রাকচার আমরা দেখেছিলাম যে গ্রানা রয়েছে। এবার গ্রানা কিভাবে তৈরি হচ্ছে বলো? এবার থাইলাকয়েড যে ছিল, এই থাইলাকয়েড, একটা থাইলাকয়েড, দুটো থাইলাকয়েড পরপর এরকম যুক্ত হয়ে গ্রানা তৈরি করছিল। তো এই গ্রানার কথা বলেছে, দ্য গ্রানা ইন প্লাস্টিড ইজ দ্য সাইট অফ লাইট রিয়াকশন অ্যান্ড দ্য স্ট্রোমা ইজ দ্য ডার্ক রিয়াকশন। এবার এই গ্রানার মধ্যেই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই থাইলাকয়েডের মধ্যেই হচ্ছে লাইট রিয়াকশন হচ্ছিল, আর যে লিকুইডটা আছে আশেপাশে স্ট্রোমা, সেখানে অ্যাকচুয়ালি ডার্ক রিয়াকশনটা হচ্ছিল। আমরা যখন ফটোসিনথেসিস পড়বো তখন আমরা খুব ভালো মতো বুঝবো যে এই লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশন যে রয়েছে এটা অ্যাকচুয়ালি কি, মানে দুটো আলাদা স্টেপ আর কি, দুটো স্টেপে ফটোসিনথেসিস হচ্ছে। তো সেটা ওখানে গিয়ে খুব ভালো মতো কিন্তু আমরা বুঝবো। আর কি কি বলেছে দেখো, দ্য গ্রিন কালার প্লাস্টিডস আর ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? দ্য গ্রিন কালার প্লাস্টিডস আর ক্লোরোপ্লাস্ট হুইচ কন্টেন ক্লোরোফিল, whereas the other color plastids are, এবার দেখো যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের জিজ্ঞেস করেছিলাম এরা বলে দিয়েছে। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে কোথায় গেল ক্রোমোপ্লাস্ট, আর একটা থাকবে হচ্ছে কোথায় গেল এলআইও প্লাস প্লাস দেয়নি, ঠিক আছে? ওগুলো দেখবে প্লাস্টিকের মধ্যে দিয়েছে। তাহলে একটা ক্লোরোফিল হয়ে গেল, আর যেটা কালার প্লাস্টিক সেটাকে আমরা বলছি ক্রোমোপ্লাস্ট। হ্যাঁ, এবার এই ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে কি বলেছে, হুইচ মে কন্টেন পিগমেন্টস, যেমন কি কি থাকে এর মধ্যে, ক্যারোটিন থাকে আর জ্যান্থোফিল থাকে। হ্যাঁ, আর আরেক ধরনের যেটা ছিল সেটার নাম কি বলো? আরেক ধরনের প্লাস্টিক 3 ধরনের ছিল, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আরেকটা আমি বলবো না, তোমরা বলবে। এরপর হচ্ছে দ্য নিউক্লিয়াস ইজ এনক্লোজড বাই নিউক্লিয়ার এনভেলপ। এবার নিউক্লিয়াসে চলে আসলো, নিউক্লিয়ার এনভেলপ দিয়ে ঘেরা, যেটা হচ্ছে ডবল মেমব্রেন হয়। স্ট্রাকচার উইথ নিউক্লিয়ার পোর, যেটা ওই ফুটোগুলো ছিল, এই ফুটোগুলোর কাজ কি বলো? আমি বলবো না, ঠিক আছে বলে দিই। এটা আরএনএ ভেতরে বাইরে যাচ্ছিল, যে আরএনএ প্রোটিন, এই পোর যে ফুটোগুলো রয়েছে ভেতরে বাইরে আসছিল, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই বলা উচিত। তারপর যে দ্য ইনার মেমব্রেন এনক্লোজেস দ্য নিউক্লিওপ্লাজম and the chromatin material, the cell is structural and functional unit of life. তো আলটিমেটলি শেষে গিয়ে বলেছে যে সেলটাই হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লাইফ। তো এই হচ্ছে টোটাল আমাদের সেল চ্যাপ্টার, বুঝতে পেরেছো? তো এইখানে দেখো যেটা বলেছিলাম এই স্যাটেলাইট ক্রোমোজোমের ব্যাপারে হালকা ফুলকা বলেছে, যে এই ধরনের ক্রোমোজোমকে আমরা যেটা বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশনের উপরে যে অংশটা থাকছে ওটাকে আমরা স্যাটেলাইট ক্রোমোজোম বলছি। তোমরা যদি জুম করে দেখো, এই হচ্ছে স্যাটেলাইট ক্রোমোজোম, এই সেকেন্ডারি কনস্ট্রিকশন। তো এর উপরে যে অংশটা আছে ওটা হচ্ছে স্যাটেলাইট ক্রোমোজোম, হয়ে গেছে। আর আরেকটা যেটা বলছিলাম স্যাটেলাইট ডিএনএটা কি, স্যাটেলাইট ডিএনএ হচ্ছে এই যে এ টাইপ অফ রিপিটেটিভ ডিএনএ নন কোডিং ডিএনএ সিকোয়েন্স। অর্থাৎ ধরো কোনো কিছু একটাই বারবার রিপিট হচ্ছে, ধরো এটিজিসি রয়েছে, ওই এটিজিসি এরকমভাবে অনেকবার রিপিট হচ্ছে। তো এই ধরনের ডিএনএকে আমরা বলি স্যাটেলাইট ডিএনএ। তো এই স্যাটেলাইট ডিএনএ আর স্যাটেলাইট ক্রোমোজোম কিন্তু আলাদা জিনিস। স্যাটেলাইট ক্রোমোজোম হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশনের বাইরে যেটা নন স্টেইনিং ক্রোমোজোম পার্ট রয়েছে ওটা হচ্ছে স্যাটেলাইট ক্রোমোজোম। আর ডিএনএটা কি হচ্ছে, স্যাটেলাইট ডিএনএ যেটা হচ্ছে রিপিটেটিভ ডিএনএ, যেটা হচ্ছে নন কোডিং, এটা কিন্তু কোনো কিছু কোড করে না, অর্থাৎ প্রোটিন তৈরি করে না। তো এবার সেটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন ধরো এই একটা পুরো ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমে এই নীল পার্টগুলো দেখছো, এগুলো হচ্ছে রিপিটেটিভ ডিএনএ দিয়ে তৈরি। ক্লিয়ার হয়েছে তাহলে? তো এই হচ্ছে ব্যাপার। এরপর সেল চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেছে। তো আমি চেষ্টা করব হচ্ছে সেল চ্যাপ্টারটার পিওয়াইকিউ কোন একটা রবিবার লাইভ এসে করিয়ে দেবার। পড়ো ভালো মতো সেল চ্যাপ্টারটা, আমি যতটা হয় মোটামুটি এই নির্দিষ্ট টাইমের মধ্যে যতটা ডিটেলস হয় ভালো মতো করানোর চেষ্টা করেছি। আশা করি
কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার সবাইকে। পড়ো।